আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসছো তোমরা জানো আমার চ্যানেলে আমি ধারাবাহিকভাবে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের ক্লাস আপলোড করছি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অষ্টম অধ্যায় অর্থাৎ জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা। বন্ধুরা, আজকে এই সম্পূর্ণ অধ্যায়টি আমরা আজকে আলোচনা করব। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদিও ভিডিওটি একটু লং হতে পারে, যেহেতু আমরা এই একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টা আলোচনা করব, তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি তোমাদেরকে অনেক সিওরিটি দিয়ে বলতে পারি, এরকম ক্লাস বা এরকম করে বোঝানোর ধরন, বিশেষ করে তোমাদের বায়োলজি অংশটা কখনোই তোমরা কোনো স্যারের কাছে পাওনি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখবো, যেহেতু আমি একটু অসুস্থ, অর্থাৎ আমার গলার একটু সমস্যা, এই জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে। তবে আমি তোমাদেরকে বলবো এগুলো তোমাদের একটু মানিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, প্রথমত এই যে জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা, এই জায়গাতে কি কি আমরা জানতে পারবো, আমরা তোমাদের বই থেকেই পড়বো ব্যাপারগুলো। তোমাদের বই থেকে প্রতিটি ওয়ার্ডকে আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। দেখো, প্রথমত তোমাদের এই অধ্যায়ে কি কি জানতে পারবে। এক, জিনতত্ত্ব ব্যাপারটা কি। যেহেতু অধ্যায়টার নামে বলা হচ্ছে জিনতত্ত্ব, সুতরাং জিনতত্ত্ব ব্যাপারটা কি সেটি আমাদের আগে জানা প্রয়োজন। এরপরে দেখো, জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার সম্পর্ক, এখানে ডাবলও চলে আসছে, একটা হবে। এখানে দেখো মেন্ডেল তার গবেষণা এবং তোমার হচ্ছে বংশগতিবিদ্যার বৈজ্ঞানিক পাঠ। এখানে মেন্ডেল কিন্তু একজন বিজ্ঞানীর নাম, গ্রেগর ইয়োহান মেন্ডেল তার পূর্ণ নাম। আমরা পরে এনাকে নিয়েও বিস্তারিত জানবো অবশ্যই। এরপরে দেখো আমরা জানতে পারবো জীবে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, অর্থাৎ প্রকট কথাটা কি, প্রচ্ছন্ন কথাটা কি, আমরা অবশ্যই ভেঙে আলোচনা করব। এরপরে দেখো বংশগতিবিদ্যার নীতি ব্যবহার করে জীবের বৈশিষ্ট্য নির্বাচন, অর্থাৎ সংকরায়ন ব্যাপারটা কি জানতে পারবো, জেনেটিক সিলেকশন কি ব্যাপারটা জানতে পারবো। তো বন্ধুরা, আমরা এই যে অধ্যায়টা শেষে এই ব্যাপারগুলো অবশ্যই জানতে পারবো। তো প্রথম কথাটাই হচ্ছে কি, জিনতত্ত্ব। তো বন্ধুরা, যেহেতু টপিকটার নামই হচ্ছে জিনতত্ত্ব, তো আমি তোমাদেরকে বলবো যে জিন ব্যাপারটা কি তোমাদের একটু মনে রাখবা। তো জিন ব্যাপারটা হচ্ছে বংশগতির মৌলিক একক। এই জিন আসলে এই যে পৃথিবীতে জিন আর ইনসান ব্যতীত কোনো জাতি নাই, ব্যাপারটা সেই জিন না, অর্থাৎ আমরা যে ভয়ঙ্কর বা ভৌতিক কাহিনীর জিন বলি সেই জিন না। এই জিন হচ্ছে কি বন্ধুরা, বংশগতির ধারক এবং বাহক। আমরা জিন বলতে পারি কি, বংশগতির মৌলিক একক, বংশগতির মৌলিক একক। বংশগতির মৌলিক একক, এটা তোমরা একটু মনে রাখবা। এই জিন হচ্ছে কি বংশগতির মৌলিক একক, যা কি করে বন্ধুরা, যা হচ্ছে তোমার হচ্ছে এই যে বৈশিষ্ট্য বহন করে, মানুষের বৈশিষ্ট্য বহন করে। তো ব্যাপারটা কেমন একটু তোমাদেরকে আমি উদাহরণের সাহায্যে বলতেছি। দেখো, ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করলে গ্রামের ম্যাক্সিমাম মানুষ এসে দেখবা যে বলবে যে চোখটা হয়েছে তার বাবার মতো, ধরে নিচ্ছি আমরা এগুলো। এরপর বলবে কি, নাকটা হয়েছে তার মার মতো, চুলগুলো হয়েছে তার দাদার মতো, তারপরে বলবে যে এই যে হাতগুলো হয়েছে তার অমুকের মতো। এই যে ব্যাপারটা আমরা বলি, এই ব্যাপারগুলো কে নিয়ন্ত্রণ করে? কেন তার চুলগুলো বা চোখগুলো, আমরা ধরে দিচ্ছি চুলগুলো তার বাবার মতো, কেন তার চুলগুলো বাবার মতো হলো? কেন তার ফেসটা মায়ের মতো হলো? কেন তার হাতগুলো বা নখগুলো দাদার মতো হলো? এই ব্যাপারটাই পুরোটা নিয়ন্ত্রণ করে হচ্ছে জিন। এই জন্যই বংশগতির মৌলিক একক হিসেবে ধরা হয় জিনকে। তো বন্ধুরা, এখন আমরা একটু পড়ি। দেখো, আমাদের জীবজগৎ অসংখ্য বৈচিত্র্য নিয়ে বিদ্যমান। আদিকাল থেকেই মানুষ তার জন্য উপকারী উদ্ভিদ এবং প্রাণীদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে এসেছে, অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদেরকে আমরা আমাদের জীবনের চলার পথে ব্যবহার করি, প্রয়োজনে ব্যবহার করি। তোমরা ইতোমধ্যে হরিপদ কাপালি, একজন বিজ্ঞানীর নাম হরিপদ কাপালি আবিষ্কৃত হরিধানের নাম শুনেছো। অর্থাৎ তোমরা অনেকেই হরিধান, এখানে হরিধান একটা ধানের নাম, সেই ধানের নাম হরি কেন রাখা হলো? কারণ হচ্ছে হরিপদ কাপালি এর আবিষ্কারক। তো হরিপদ কাপালি ব্যাপারটা আসলে কেমন ছিল? হরিপদ কাপালি তার ক্ষেতে, অর্থাৎ তার ধানের জমিতে তিনি দেখলেন যে একটা
একটা ধানের জাত মানে একটা ধানের গাছ অধিক লম্বা হয়েছে এবং সেখানে ধান অনেক বেশি পরিমাণে হয়েছে, ফলন ভালো হয়েছে। তারপরে উনি কি করলেন, ওই যে ধানটাকে অর্থাৎ ওই গাছের ধানগুলোকে উনি আলাদা করে রাখলেন এবং সেগুলোকে পরবর্তীতে বীজ হিসেবে ব্যবহার করলেন। দেখলেন যে পরবর্তীতেও একই রকমের ফলন পাওয়া যাচ্ছে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে ফলন পাওয়া যাচ্ছে। এই জন্যই তোমার হচ্ছে ওই নামটাকে, ধানের নামটাকে তার নাম অনুসারে হরিধান বলা হয়। তিনি তার ধান খেতে অজানা প্রজাতির ধান দেখতে পেয়ে সেখান থেকে বীজ তৈরি করেন এবং পরবর্তীকালে উচ্চ ফলনশীল জাত হিসেবে স্বীকৃতি পায়, যেটা আমি ইতিমধ্যে বলে দিলাম। তিনি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না জেনেই ধানের উচ্চ ফলনশীল বৈশিষ্ট্যটি তার পরবর্তী প্রজন্মে স্থানান্তর করেছিলেন। আবহমান কাল জুড়েই আমাদের দেশের কৃষকেরা এরূপ করে আসছে, অর্থাৎ আমাদের দেশের হাজারো কৃষক এরকমটা করে থাকে। দেখা যায় তারা এর কোনো বৈশিষ্ট্য জানে না, শুধুমাত্র উচ্চ ফলন পাচ্ছে যার কারণে পরবর্তীতে আবার সেটাকে চাষাবাদ করতেছে, কিন্তু তারা জানে না এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। প্রজনন জীবের একটি স্বাভাবিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ প্রজনন। এই প্রজনন ব্যাপারটা কি জীবের একটা খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা, প্রজনন ব্যাপারটা হচ্ছে কি, যে প্রজনন ব্যাপারটা হলো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে আসা বা রূপান্তর হওয়া। এই যে আমরা বলি যে সন্তান জন্মগ্রহণ, এই যে সন্তান জন্মগ্রহণ ব্যাপারটা বা সন্তান জন্মগ্রহণের সঙ্গে মানুষের শরীরের যেসব অঙ্গ জড়িয়ে আছে সেসব অঙ্গগুলোকে বলা হয় প্রজনন অঙ্গ। আর প্রজনন অঙ্গগুলোর সাহায্যে নতুন একটা প্রজন্ম তৈরি হওয়ার ব্যাপারটাকেই বলা হয় প্রজনন। প্রজননের মাধ্যমে মাতা পিতার বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয় এবং জীব তার নিজের অস্তিত্ব ধরে রাখে। এভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মাতা পিতার বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াটি হচ্ছে কি বংশগতি বিদ্যা বা বংশগতি নামে পরিচিত। ভালো করে একটু বোঝো, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম, প্রথমে বাবা মায়ের থেকে একটা সন্তান, তার সন্তান থেকে তারা এক সময় বাবা মা হবে, অর্থাৎ তার সন্তান থেকে পুনরায় আবারও সন্তান এবং সেই সন্তানের থেকে আবারও সন্তান, এভাবে বংশগতি বিস্তৃত হয়। এই যে একের পর এক প্রজনন ঘটতেছে, এই ব্যাপারগুলোকেই বলা হয় বংশগতিবিদ্যা বা বংশগতি। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় এই বংশগতি টপিকটা নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় বংশগতিবিদ্যা। বংশগতির মৌলিক একক হলো জিন, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে বংশগতির মৌলিক একক, দেখো আমি তোমাদের এখানে উপরে লিখে দিয়েছি যে বংশগতির মৌলিক এককটাই হচ্ছে কি বন্ধুরা, জিন। তোমরা কোষের ক্রোমোজোমে যে ডিএনএ সম্পর্কে জেনেছো, তোমরা কিন্তু ইতোমধ্যে অর্থাৎ তোমরা অষ্টম শ্রেণীতে জেনে এসেছো ডিএনএ আরএনএ ব্যাপারটা কি। তোমরা ডিএনএ এর ফুল ফর্ম অবশ্যই জানো, ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর সেখানে আরএনএও পড়েছিলে, আরএনএ এর ফুল ফর্ম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, সেখানে জীবের জিনগুলো সজ্জিত থাকে। সাধারণত জিন দ্বারাই প্রজাতির বৈশিষ্ট্য প্রকাশিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, নিয়ন্ত্রণ, প্রকাশ, কার্যপদ্ধতি ও তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জিন তত্ত্ব। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, জিনের নিয়ন্ত্রণ, জিনের কার্যপদ্ধতি, অর্থাৎ জিন কিভাবে গঠিত হলো, জিন কিভাবে নিয়ন্ত্রিত হয়, জিন কিভাবে প্রকাশ পায়, জিন কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটার নাম বলা হয় জিন তত্ত্ব বা জেনেটিক্স। দেখো বন্ধুরা, এরপর আমরা পাচ্ছি কি গ্রেগর ইয়োহান মেন্ডেল ও তার গবেষণা। আমরা আগেই বলেছি তোমাদেরকে যে জিন তত্ত্বের জনক বলা হয় গ্রেগর ইয়োহান মেন্ডেল। তবে তোমরা এটা ভুল ভাববার কিছু নেই, তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতে তোমাদের বইয়ে দেয়া ছিল যে গ্রেগর জোহান মেন্ডেল। বন্ধুরা, এটি আসলে ভুল বলা যাবে না, কারণ ইংলিশের উচ্চারণে অনেকটা জোহানের মতোও হয়, আবার যে এর উচ্চারণ কিছু ক্ষেত্রে উজ্জ থাকে সেই ক্ষেত্রে ইয়োহান হয়, অর্থাৎ এটা নিয়ে ভুল বলবার কিছু নেই। গ্রেগর ইয়োহান মেন্ডেল, যার জন্ম হচ্ছে 1822 থেকে 1884, তার গবেষণায় সর্বপ্রথম জীবের বৈশিষ্ট্য বংশানুক্রমে স্থানান্তরের বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলেন। তিনি এই বিজ্ঞানী ছিলেন বর্তমান চেক প্রজাতন্ত্রবাসী এক ধর্মযাজক। ধর্মযাজক বলতে ধর্মগুরুকে বোঝানো হয়,
অর্থাৎ ইনি যেহেতু একজন খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান ধর্মের যাজক যাকে বলা হয় তাকে বলা হয় কি ধর্মযাজক, অর্থাৎ যিনি চার্চে থাকেন, খ্রিস্টানদের যে উপাসনালয় চার্চ, তিনি চার্চে থাকেন। তো দেখো বন্ধুরা, দীর্ঘ 7 বছর তিনি মটরশুঁটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতি সম্পর্কিত তার মতামত প্রকাশ করেন। তারপরে দেখো, কিন্তু ম্যান্ডেলের প্রকাশিত নিবন্ধটি কি বলছে, তার মৃত্যুর আগে লোকচক্ষুর অগোচরেই রয়ে গেছে বা রয়ে যায়। ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো। যেহেতু বলা হচ্ছে তিনি একজন ধর্মগুরু বা ধর্মযাজক, অর্থাৎ তিনি চার্চে থেকে গবেষণা ক্ষেত্র চালিয়েছিলেন এবং তিনি একটা যে গবেষণা করেছিলেন এই যে মটরশুঁটি নিয়ে, এটা একটু মনে রাখবা। তার গবেষণার বিষয় ছিল হচ্ছে মটরশুঁটি উদ্ভিদ। এই যে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে তিনি গবেষণা করে বিভিন্ন সিদ্ধান্তে এসেছিলেন, সেই সিদ্ধান্তগুলো তিনি একটা নিবন্ধ লিখে রেখে গিয়েছিলেন, কিন্তু সেটি আসলে তার মৃত্যুর পূর্বে প্রকাশিত হয়নি বা কেউ এটা নিয়ে গবেষণাও করেনি। তিনি মারা যাওয়ারও প্রায় 16 বছর পর, একটু মনে রাখবা। দেখো, ম্যান্ডেলের মৃত্যুর 16 বছর পর হিউগো দ্য ভ্রিস, এগুলো একটু মনে রাখবা, 3 জন বিজ্ঞানী আসলে। এরপরে হচ্ছে কার্ল করেন্স এবং এরিক স্কেরমেক, এই 3 জন বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময়ে ম্যান্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। অর্থাৎ বিজ্ঞানী গ্রেগর ইয়োহান ম্যান্ডেল মৃত্যুর পর প্রায় 16 বছর পর 3 জন বিজ্ঞানী গবেষণা করেন তার ব্যাপারটাকে নিয়ে, কিন্তু কেউ জানতেন না। অর্থাৎ ধরে নাও ব্যাপারটা এরকম যে আমি গবেষণা করতেছি, এই ব্যাপারটা আর কেউ জানে না, বরং আমাদের মধ্যে থেকে আরেকজন গবেষণা করতেছে, আমি তার সম্পর্কে জানি না, সেও আমার সম্পর্কে জানে না। অর্থাৎ তারা আলাদা আলাদাভাবে গবেষণা করেছেন এবং গবেষণা করে যে ফলাফলগুলো পেয়েছেন, তখন তারা দেখেন যে ফলাফলগুলো গ্রেগর ইয়োহান ম্যান্ডেলের সঙ্গে, ম্যান্ডেলের লিখে যাওয়া 16 বছর আগে লিখে যাওয়া সেই তথ্যগুলোর সঙ্গে হুবহু মিলে যায়। যার কারণে তার নাম অনুসারে, অর্থাৎ ওই যে গ্রেগর জোহান ম্যান্ডেল, সেই ম্যান্ডেলের নাম অনুসারেই পরবর্তীতে এই যে নীতিটাকে প্রকাশ করা হয়। আশ্চর্যের বিষয় হলো, এই বিজ্ঞানীরা তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর ম্যান্ডেলের গবেষণা সম্পর্কে জানতে পেরেছিলেন। অর্থাৎ তারা এই যে 3 জন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে গবেষণা করার পর তারা ম্যান্ডেলের ব্যাপারটিকে জানতে পেরেছিলেন। এভাবে ম্যান্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার এবং প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয়, তার উপর নির্ভর করে জীববিজ্ঞানে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব নামে আলাদা একটি শাখার বিকাশ ঘটে। অর্থাৎ আমরা এই অধ্যায়ে যেটা আলোচনা করতেছি যে জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা। এই কারণে ম্যান্ডেলকে বংশগতিবিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স বলা হয়। অর্থাৎ বংশগতিবিদ্যার জনককে গ্রেগর ইয়োহান ম্যান্ডেল। এরপর দেখো বন্ধুরা, ম্যান্ডেলের গবেষণা এবং জীবের বৈশিষ্ট্য নির্বাচন। তো ম্যান্ডেল গবেষণা করেছিলেন কি নিয়ে, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে বলেছিলাম, মটরশুঁটি উদ্ভিদ নিয়ে। তিনি তার গবেষণাটা কিভাবে করেছিলেন সেই ব্যাপারটি এবার আমরা আলোচনা করব। দেখো, জোহান, আসলে এখানে প্রথমে জোহান লিখছে, গ্রেগর জোহান ম্যান্ডেল। ব্যাপারটা এরকম যে গ্রেগর জোহান ম্যান্ডেল অথবা গ্রেগর ইয়োহান ম্যান্ডেল ব্যক্তি জীবনে একজন ধর্মযাজক হলেও, আমি তোমাদের আগেই বলেছিলাম যে তিনি একজন ধর্মযাজক ছিলেন, হলেও তিনি প্রকৃতপক্ষে একজন খাঁটি বিজ্ঞানী ছিলেন। অর্থাৎ তিনি পেশায় একজন ধর্মযাজক, কিন্তু তিনি একজন বিজ্ঞানী ছিলেন। বংশগতিবিদ্যা পরীক্ষার জন্য তিনি তার মাঠের, এখানে একটু প্রিন্টিং মিস্টেক, এখানে মঠ হবে না, মাঠের বাগানে নিয়ন্ত্রিত পরাগায়নের মাধ্যমে সংকরায়ন, এই যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তো বন্ধুরা, সংকরায়ন ব্যাপারটা আসলে কি? সংকরায়ন হলো একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতির যখন কিছু চেঞ্জ চলে আসে। ব্যাপারটা এরকম, ধরে নাও যে দুইটো ধানের জাতকে একত্রে মিশিয়ে সেই দুইটা মিশানোর ফলে সেখান থেকে নতুন আরেকটা ধানের জাত উদ্ভাবন করা, এই ব্যাপারটাকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। অর্থাৎ দুটো জিনিস একত্রে মিশ্রিত করে সেখান থেকে নতুন আরেকটা বিষয় পাওয়া, এই ব্যাপারটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। করার ফলে মটরশুঁটি উদ্ভিদকে নির্বাচন করেন। অর্থাৎ এই যে তিনি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন করার জন্য মটরশুঁটি উদ্ভিদ নির্বাচন করেন। তো কেন আসলে মটরশুঁটি উদ্ভিদকেই তিনি নির্বাচন করলেন, তারও পিছনে কারণ আছে। কারণ মটরশুঁটি উদ্ভিদের আমরা মোটে 6টা বৈশিষ্ট্য পাই, যেগুলো অন্য কোনো উদ্ভিদের মধ্যে পাই না।
বা 6টাই পাই না, কিছু কিছু পেলেও 6টা বৈশিষ্ট্যের 6টাই অন্য উদ্ভিদের মধ্যে পায় না, যার কারণে তিনি মটরশুঁটিকেই নিয়েছিলেন। এখন তোমরা জানতে পারবে সেটা। 1856 সাল থেকে তার গবেষণা শুরু করেন এবং মেন্ডেল তার পরীক্ষার জন্য মটরশুঁটি গাছকে নমুনা হিসেবে মনোনীত করার পিছনে বেশ কিছু কারণ ছিল, যেটা আমি বললাম যে 6টা কারণ ছিল। সেই 6টা কারণ আমরা এখন জানবো। দেখো, 1 নম্বর কারণ হচ্ছে মটরশুঁটি গাছ এক বর্ষজীবী। এক বর্ষজীবী বলতে কি বোঝাচ্ছে? এক বর্ষ, বর্ষ মানে হচ্ছে বছর, অর্থাৎ মটরশুঁটি গাছ এক বছরের ভিতরেই সবকিছু হয়ে যায়। অর্থাৎ মটরশুঁটি গাছ তোমার হচ্ছে জমিতে রোপণ করার ফলে বা বপন করার ফলে সেখান থেকে পরিপক্ক গাছে পরিণত হওয়া এবং সেখান থেকে ফুল ধরা, ফুলের পরে ফল ধরা বা বীজ ধরা এবং সেখান থেকে উদ্ভিদের মরে যাওয়া, অর্থাৎ সব ঘটনাগুলোই এক বছরের মধ্যেই ঘটে যায়। এই জন্যই তিনি, যাতে সময়টা একটু কম লাগে, এই কারণে তিনি মটরশুঁটি উদ্ভিদটাকে বেছে নিয়েছিলেন। এই যে দেখো, খুব কম সময়ের মধ্যেই সংকরায়ন ফলাফল পাওয়া যায়, অর্থাৎ 1 বর্ষ হওয়ার কারণে 1 বছরের মধ্যে আমরা সংকরায়ন ফলাফল পেয়ে যেতে পারি। এখন যদি আমরা অন্য কোনো উদ্ভিদ নিতাম, ধরে নাও আমরা যদি আম গাছ বা জাম গাছ বা অন্য কিছু নিতাম, তাহলে আমরা জানি যে আম গাছ একটা ছোট গাছ হয়ে যাওয়ার পরে সেটাতে আবারও আম হইতে সময় লাগে 4 থেকে 5 বছর, সময়টা অনেক দীর্ঘ, যেটা মটরশুঁটি গাছের ক্ষেত্রে হয় না। যার কারণে তিনি আসলে সময় যাতে সংক্ষিপ্ত করা যায়, এই কারণে তিনি মটরশুঁটি উদ্ভিদটি নিয়েছিলেন। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এটি একটি উভলিঙ্গী উদ্ভিদ। উভলিঙ্গী উদ্ভিদ বলতে বোঝানো হয়, অর্থাৎ এটা মটরশুঁটি এমন একটা উদ্ভিদ যার ভিতরে একটা করে ফুলেই পুরুষ বৈশিষ্ট্যও প্রকাশ পায়, স্ত্রী বৈশিষ্ট্যও প্রকাশ পায়। অর্থাৎ মটরশুঁটির প্রত্যেকটা ফুলে পুং বৈশিষ্ট্য এবং স্ত্রী বৈশিষ্ট্য দুটোই প্রকাশ পায় এবং সমানভাবে প্রকাশ পায়। এই কারণে মটরশুঁটিকে বলা হয় উভলিঙ্গী উদ্ভিদ। এবং স্বপরাগায়ন, স্বপরাগায়ন ব্যাপারটা হচ্ছে নিজেদের মধ্যে পরাগায়ন। অর্থাৎ এই যে আমি বললাম, যেহেতু মটরশুঁটি হচ্ছে উভলিঙ্গী বা একটা ফুলের মধ্যেই পুং বৈশিষ্ট্য থাকে, স্ত্রী বৈশিষ্ট্য থাকে। তোমরা আসলে 8ম শ্রেণীতে পড়ে আসছো যে পুং কেশর এবং স্ত্রী কেশর পরস্পর মিলনের ফলে পরাগায়ন ঘটে। এই যে পরাগায়ন ঘটলো, এই ব্যাপারটা সহজ হয়। কেন হয়? কারণ তারা উভলিঙ্গী উদ্ভিদ, অর্থাৎ মটরশুঁটি। আচ্ছা, পরাগায়নের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করে। এরপর 3 নম্বর দেখো, যে ফুলগুলো আকারে বড় হওয়ায় মটরশুঁটি গাছে অতি সহজেই সংকরায়ন ঘটানো যায়। মটরশুঁটির ফুলগুলো কি আকারে একটু বড় হয়, যার ফলে সহজেই তাদের মধ্যে সংকরায়নটা আমরা ঘটাতে পারি। এরপরে দেখো 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবককে ঘিরে দলমণ্ডল এমনভাবে সাজানো থাকে যে পরিনিষেকের কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ এই যে পুং স্তবক এবং স্ত্রী স্তবক, তোমরা আসলে জানো 8ম শ্রেণীতে পড়ে আসছো যে একটি আদর্শ ফুলের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। একটা আদর্শ ফুলের 5টি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে দলমণ্ডল, বা যেগুলোকে আসলে আমরা পাপড়ি বলে থাকি, পাপড়ি। এই দলমণ্ডলের আমরা পাপড়ি নামে পরিচিত। এই যে হচ্ছে দলমণ্ডল বা করল্লা। তো পুং স্তবক এবং স্ত্রী স্তবকগুলো দলমণ্ডলকে মানে দলমণ্ডল পুং স্তবক এবং স্ত্রী স্তবককে এমনভাবে ঘিরে থাকে যাতে করে এদের মধ্যে অন্য কোনো সম্ভাবনা থাকে না বা পরাগায়নের ভুল হবার সম্ভাবনা থাকে না। ফলে বিভিন্ন জাতের মটরশুঁটি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খাঁটি বা বিশুদ্ধ অবস্থায় থাকে। এরপরে দেখো, মটরশুঁটি গাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। এই বিপরীত বৈশিষ্ট্য ব্যাপারটা একটু পরেই তোমরা পরের পেজে গিয়ে ভালো জানতে পারবে। দেখো, আমরা এটা নিয়ে পরে আলোচনা করছি। তাই অপত্য বংশে অপত্য ক্রোমোজোম এবং মাতৃ ক্রোমোজোম, এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমরা 8ম শ্রেণীতে পড়ে এসেছো। তোমরা মাইটোসিসের 5টা ধাপ করেছিলে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। এই 5টা ধাপের মাধ্যমে তোমরা মাইটোসিস কোষ বিভাজনকে সম্পন্ন করেছিলে। তো সেখানে আসলে বলা হয়েছিল যেটি আসলে মূল কোষ থেকে যে নতুন কোষের সৃষ্টি হয় সেটাকে বলা হয় অপত্য কোষ, আর এই যে মূল কোষটাকে বলা হয় মাতৃকোষ। তো মাতৃকোষ থেকে অপত্য কোষে বংশে কয়েকটি বৈশিষ্ট্যের স্পষ্ট প্রকাশ পরীক্ষা ক্ষেত্রে সহায়ক হয়। সংকরায়নে সৃষ্ট বংশধরগুলো উর্বর প্রকৃতির হওয়ায় সেগুলো নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। এই 6টা বৈশিষ্ট্যের কারণেই আসলে মটরশুঁটি উদ্ভিদকে বেছে নেওয়া।
এরপর দেখো বন্ধুরা, মেন্ডেল বিভিন্ন উৎস থেকে 34 ধরনের, কত ধরনের, 34 ধরনের মটরশুঁটি উদ্ভিদের বীজ সংগ্রহ করেন এবং আশ্রমের বাগানে প্রায় 1 বছর প্রত্যেক ধরনের বীজের বিভিন্ন বৈশিষ্ট্যের বিশুদ্ধতা পরীক্ষা করেন। আমি প্রথমেই বলেছিলাম, যেহেতু গ্রেগর ইয়োহান মেন্ডেল কি ছিল একজন ধর্মযাজক এবং খ্রিস্ট ধর্মাবলম্বী, তিনি তার চার্লসে বা আশ্রমে, তার আশ্রমের সামনে যে বাগান ছিল, আশ্রমের যে বাগান ছিল, সেই বাগানে 1 বছর ধরে তিনি গবেষণা চালিয়েছিলেন। পরীক্ষা শেষে তিনি কাণ্ডের দৈর্ঘ্য, দেখো বন্ধুরা, পরীক্ষা শেষে তিনি কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান, ফুলের রং এবং ফুলের বর্ণ, ফুলের আকৃতি, বীজের বর্ণ এবং বীজের আকৃতি, এই 7টি বৈশিষ্ট্যের জন্য 2টি করে বিপরীত লক্ষণ সম্পন্ন মোটে 14টি উদ্ভিদ নির্বাচন করেন, যেটি আমরা একটু আগেই বললাম। দেখো আমরা একটু আগে কি বললাম, যে এই যে দেখো বিপরীত বৈশিষ্ট্য হয়, অর্থাৎ মটরশুঁটি উদ্ভিদের প্রত্যেকটা বৈশিষ্ট্য বিপরীতভাবে পাওয়া যায়। এখন ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো। দেখো, আমরা মটরশুঁটি উদ্ভিদে এমন একটা উদ্ভিদ যেটার বীজের গঠন কখনো হলুদ কালারের হতে পারে, একটা হলুদ বৃত্তাকার হতে পারে, একটা হলুদ সংকুচিত হতে পারে, পুরোপুরি বৃত্তাকার নয়, অর্থাৎ একটু আঁকাবাঁকার মতো, এটাকে বলা হয় সংকুচিত। আবার দেখো, বীজের রং কখনো হলুদ হতে পারে, একদম পুরোপুরি হলুদ হতে পারে, আবার সবুজও হতে পারে, এর বাহিরে আর কোনো রং হয় না। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে, বিপরীত ব্যাপারটা বলা হচ্ছে, এর বাহিরে আর কোনো কিছু হবে না। অর্থাৎ বীজের গঠন বৃত্তাকার হতে পারে, সংকুচিত হতে পারে, বীজের রং হলুদ হতে পারে, সবুজ হতে পারে, আবার ফুলের রং বেগুনি হতে পারে, সাদা হতে পারে, এর বাহিরে আর কোনো কালার হবে না। এরপরে দেখো, শুটির গঠন কখনো স্ফীত হতে পারে বা মোটা হতে পারে, রসালো হতে পারে, আবার কখনো চুপসে সংকুচিতও হতে পারে বা সংকুচিত হতে পারে, আবার কি স্ফীতও হতে পারে। আবার দেখো, শুটির রং বা মটরশুঁটির রং কখনো হলুদ কালার হতে পারে, কখনো সবুজ কালার হতে পারে। দেখো, প্রত্যেকটাই কিন্তু বিপরীত বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। এরপরে দেখো, ফুলের অবস্থান কখনো অক্ষীয় হতে পারে, আবার কখনো প্রান্তীয় হতে পারে। অর্থাৎ দেখো, ফুলগুলো কখনো এই যে অক্ষ থেকে বা কাণ্ড থেকে বের হয়েছে, আবার কখনো দেখো একদম শীর্ষ থেকে, মাথা থেকে বের হয়েছে, প্রান্তীয় হতে পারে। এরপরে দেখো বন্ধুরা, কাণ্ডের অবস্থান কখনো লম্বা হতে পারে, কখনো খাটো হতে পারে। দেখো, এই যে উদ্ভিদের কাণ্ডগুলো অনেক লম্বা দেখানো হয়েছে, এই উদ্ভিদের কাণ্ডগুলো অনেক খাটো দেখানো হয়েছে। এখানে দেখো টোটাল 7টা বৈশিষ্ট্য পাচ্ছি আমরা। বীজের রং, এটা হচ্ছে 1, এটি হচ্ছে 2, এটি হচ্ছে 3, এটি হচ্ছে 4, 5, 6, 7, এই যে 7টা বৈশিষ্ট্য, প্রত্যেকটার আবার 2টা করে, এই হচ্ছে টোটাল 14টা বৈশিষ্ট্য। অর্থাৎ এরপর দেখো আমরা পড়ি একটু, এই যে 14 ধরনের ফুল পেয়েছিলাম। কাণ্ডের দৈর্ঘ্য বৈশিষ্ট্যের জন্য লম্বা ও খাটো এই দুটি বিপরীত লক্ষণ, এবং ফুলের বর্ণ বৈশিষ্ট্যের জন্য সাদা ও বেগুনি। অর্থাৎ আমরা এগুলো কিন্তু পড়ে দিলাম ইতিমধ্যেই, তোমরা এই জিনিসটা একটু পড়ে নেবে। আমরা এখানে আর পড়ছি না, কারণ পড়লে তোমরা এগুলোই পেয়ে যাবে। আচ্ছা, এটি যেহেতু শুধু কাণ্ডের দৈর্ঘ্য, এই একটি কাণ্ডের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে পরীক্ষা করার কারণ এটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। ভালো করে একটু বোঝো। বিজ্ঞানী গ্রেগর ইয়োহান মেন্ডেল সর্বপ্রথম একটা লম্বা এবং একটা খাটো উদ্ভিদ, এই 2 ধরনের উদ্ভিদকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। অর্থাৎ এই যে মটরশুঁটির প্রথমত একটা লম্বা উদ্ভিদ নিয়েছিলেন, একটা খাটো উদ্ভিদ নিয়েছিলেন, প্রথম এই 2টা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। এই যে দেখো তো, যেহেতু এই 2টার শুধুমাত্র কাণ্ডের ব্যাপারটা নিয়ে, শুধুমাত্র কাণ্ডের উচ্চতা, মানে কাণ্ড কোনোটা বেশি হচ্ছে, লম্বা হচ্ছে, কোনোটা খাটো হচ্ছে, এই কাণ্ড একটা ব্যাপার নিয়ে গবেষণা করার কারণে এটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। মনে রাখবা, মনো শব্দের অর্থ হচ্ছে এক। মনো শব্দের অর্থ হচ্ছে কি বুঝায় বন্ধুরা? এক বুঝায়। মনো শব্দের অর্থ বুঝায় আসলে এক। তোমরা ইংরেজিতে আসলে পড়েছো যে মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল, সেম ঘটনা। অথবা তোমরা দেখবা যে রসায়ন অংশে পড়েছো এরকম যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। দেখো, এই যে CO2 এটিকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড। কেন ডাই বলা হলো? কারণ এখানে অক্সিজেন 2টা আছে, এই জন্য ডাই। আবার দেখো, আমরা যদি শুধুমাত্র CO দেই, হয়ে গেল কার্বন মনোঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড বা মনোঅক্সাইড, এখান থেকে তোমরা আসলে মনো ব্যাপারটা ভালো বুঝে যাও। আচ্ছা, দেখো এখানে দিয়েই দিছে যে মনো শব্দের অর্থ হচ্ছে কি বন্ধুরা? একটি।
এরপরে দেখো বলা হয়েছে যে পরীক্ষা শুরু করার আগে তিনি মটরশুঁটি গাছের বিশুদ্ধতা নিশ্চিত করে নেন। বিশুদ্ধতা নিশ্চিত করে নেন অর্থ হলো মটরশুঁটি গাছটা আসলে প্রকৃতপক্ষে লম্বা উদ্ভিদ যেটা নেওয়া হয়েছে সেটা থেকে প্রকৃতপক্ষে লম্বা উদ্ভিদই হয় কিনা, আবার যেটা খাটো উদ্ভিদ নেওয়া হয়েছে সেটা থেকে কাণ্ডগুলো প্রকৃতপক্ষে খাটোই হয় কিনা, এই ব্যাপারটা একদম শিওর হয়ে বা বিশুদ্ধতা নিশ্চিত করে নেন বা নেওয়া হয়। এরপরে শুদ্ধ লক্ষণযুক্ত একটি লম্বা উদ্ভিদের সঙ্গে শুদ্ধ লক্ষণযুক্ত একটি খাটো উদ্ভিদের কৃত্রিম পরাগায়ন ঘটান। অর্থাৎ ব্যাপারটা একটু বোঝো, অর্থাৎ আমি বলতেছি যে গ্রেগর ইয়োহান মেন্ডেল কি করেন, প্রথমত একটা লম্বা উদ্ভিদ এবং একটা খাটো উদ্ভিদ এই দুইটাকে বাছাই করে নেন, বিশুদ্ধ করে নেন, বিশুদ্ধ উদ্ভিদ নেন, তাদের মধ্যে একটা লম্বা উদ্ভিদের সঙ্গে একটা খাটো উদ্ভিদের পরাগায়ন ঘটান এবং পরাগায়ন ঘটিয়ে দেখেন এই যে অর্থাৎ লম্বা উদ্ভিদের পরাগরেণু নিয়ে লম্বা উদ্ভিদ থেকে নেন পরাগরেণু, খাটো উদ্ভিদের গর্ভমুণ্ড। ব্যাপারটা বোঝো, পরাগরেণু হচ্ছে পুংকেশর বা পুং স্তবককে বোঝানো হয়, আর গর্ভমুণ্ড বা গর্ভকেশর বোঝানো হয় স্ত্রী স্তবককে। তাহলে পুং স্তবক যখন স্ত্রী স্তবকের সঙ্গে মিলিত হয় তখন সেখানে কিন্তু নিষেক ঘটে, সেখান থেকে বীজের উৎপত্তি হয়, এটাকে বলা হয় নিষেক বা নিষিক্তকরণ। এগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো আসলে। তো দেখো এবার নেওয়া হচ্ছে কি যে লম্বা উদ্ভিদের পরাগরেণু বা পুংস্তবক নেওয়া হচ্ছে কি, তারপর হচ্ছে খাটো উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থাপন করা হলো, খাটো উদ্ভিদের গর্ভমুণ্ড বা গর্ভদণ্ডে স্থাপন করেন। লম্বা ও খাটো উদ্ভিদের মাঝে সংকরায়নের পরেও সবকটি বীজ বা উৎপন্ন বীজ থেকে শুধু লম্বা উদ্ভিদ পাওয়া যায়। মজার ব্যাপার হলো উনি পরীক্ষার মাধ্যমে লম্বা এবং খাটো দুটো উদ্ভিদ নেওয়ার পরেও এখান থেকে যে নতুন উদ্ভিদগুলো পেলেন, নতুন উদ্ভিদ আসলে 4টা পেয়েছিলেন উনি, 4টা কেন পেয়েছিলেন বা আমি 4টা কি করে বুঝলাম সেটা তোমরা পরবর্তীতে বুঝতে পারবে এই অধ্যায়ে। তো এই যে বলা হচ্ছে যে নতুন যে 4টা উদ্ভিদের সৃষ্টি হলো সেই 4টা উদ্ভিদই শুধুমাত্র লম্বা উদ্ভিদের বৈশিষ্ট্য মেনে চলছেন, শুধুমাত্র লম্বা উদ্ভিদের বৈশিষ্ট্যটা মেনেছেন কিন্তু খাটো উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো মানেনি। ব্যাপারটা আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব, এরপরে তোমরা বুঝতে পারবে। প্রথম সংকরায়নের ফলে পাওয়া এই উদ্ভিদগুলোকে মেন্ডেল F1 বা ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম বলেন। আচ্ছা একটু বোঝো, এখানে এই যে বলা হচ্ছে যে প্রথমত একটা লম্বা উদ্ভিদ একটা খাটো উদ্ভিদের সংকরায়ন ঘটানো, এই সংকরায়নের ফলে যে 4টা উদ্ভিদের সৃষ্টি হলো, 4টাই যে লম্বা হবে, এই লম্বা উদ্ভিদগুলোকে উনি বলেছিলেন ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম, আর এই ব্যাপারটাকে প্রকাশ করা হয় F1 দ্বারা। এবারে তিনি কি করলেন যে F1 প্রজন্মের উদ্ভিদগুলোর নিজেদের মধ্যে পরাগায়ন করে সংকরায়ন ঘটান। অর্থাৎ প্রথমত যে একটা লম্বা উদ্ভিদ এবং একটা খাটো উদ্ভিদ নিয়ে তোমার হচ্ছে পরাগায়ন ঘটান, সেখান থেকে যে নতুন 4টা পাওয়া গেল সেটাকে উনি বললেন যে F1 প্রজন্ম বা F1 জেনারেশন বা ফার্স্ট জেনারেশন। এই দুইটা ফার্স্ট জেনারেশনের মধ্যে আবার পরের বার অর্থাৎ উনি আবারও ওই 4টা থেকে 2টা নিলেন। প্রথমত 4টা উদ্ভিদ পাওয়া গেছে, সেই 4টা উদ্ভিদ থেকে 2টা উদ্ভিদ অর্থাৎ দুটোই কি ফার্স্ট জেনারেশনের উদ্ভিদ, দুটোই ফার্স্ট জেনারেশনের উদ্ভিদের মধ্যে আবারও সংকরায়ন ঘটান। এরপর দেখো দ্বিতীয়বার সংকরায়নের ফলে সৃষ্ট দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশনকে প্রকাশ করা হয় F2 দ্বারা। F2তে এসে 3:1 অনুপাতে লম্বা এবং খাটো উদ্ভিদ পাওয়া যায়। এই ব্যাপারটি নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। অর্থাৎ F1 বংশধরের দৃশ্যমান লম্বা উদ্ভিদের মাঝে কোনোভাবে খাটো উদ্ভিদের বৈশিষ্ট্য লুকায়িত ছিল, যেটি দ্বিতীয়বার সংকরায়নের সময় বেরিয়ে এসেছে। তো বন্ধুরা এই ব্যাপারটা নিয়ে দেখো আমরা একটু ভেঙে আলোচনা করছি। এবার দেখো বন্ধুরা আমরা এখানে তোমার কিভাবে F1 প্রজন্ম ঘটলো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। তো এখানে দেখো আমাদের পিতা বা বাবা বা পুং গ্যামেট বা পুং স্তবক বা পুরুষ থেকে যা চলে আসছে পিতাকে প্রকাশ করা হয় আসলে এই সিম্বলের মাধ্যমে, বৃত্তের উপরে এইভাবে তীর চিহ্ন, আর মাতাটাকে প্রকাশ করা হয় এভাবে অর্থাৎ বৃত্তের নিচে প্লাস চিহ্ন। তো আমরা এই ব্যাপারটাকে একটু লিখে রেখেছি, ভিডিওটাকে চেষ্টা করব যতটা শর্ট করা যায়।
এরপর দেখো ফিনোটাইপ ব্যাপারটা, জিনোটাইপ ব্যাপারটা তোমাদের বইয়ে আলোচনা আছে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। দেখো প্রথম প্রজন্ম ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে টি আর হচ্ছে টি কেন প্রকাশ করা হলো মনে রাখবা। এই যে লম্বা উদ্ভিদকে প্রকাশ করা হয় টি দিয়ে, কেন? কারণ লম্বার ইংরেজি হচ্ছে টল বা লম্বা, এই জন্য লম্বা উদ্ভিদটাকে প্রকাশ করব টি দিয়ে। যেহেতু প্রথম প্রজন্মে উনি দুটো তোমার হচ্ছে লম্বা উদ্ভিদ এবং দুটো খাটো উদ্ভিদ নিয়েছিলেন, এই জন্য ব্যাপারটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা দুটো প্রকাশ করছি, লম্বা দুটোকে, আর স্মল টি দ্বারা খাটো দুটোকে প্রকাশ করছি। এবার দেখো এই যে আমরা টিটাকে একটু ভেঙে ভেঙে লিখলাম, এই ভেঙে লেখাটাকে আসলে গ্যামেট বলে, তোমরা এটা পরে একটু পরে জানতে পারবে, গ্যামেট বলে। এখন দেখো প্রথমত এই টির সঙ্গে এই পাশের দুটো টি যুক্ত হবে, আবার এই টির সঙ্গে এই পাশের দুটো টি যুক্ত হবে। দেখো প্রথমত এই যে এখান থেকে একটা নিলাম, এই জায়গা থেকে একটা নিলাম, আমরা যে পেলাম একটা ক্যাপিটাল টি পেলাম, একটা স্মল টি পেলাম। আবার দেখো এখান থেকে একটা ক্যাপিটাল টি পেলাম, আবার পরেরটার সঙ্গে একটা স্মল টি পেলাম, অর্থাৎ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এইভাবে তোমরা শুধু যুক্ত করে নেবে। আবার দেখো এখানে ক্যাপিটাল টি, এই ক্যাপিটালটির সঙ্গে আবারও দুটোই করব, অর্থাৎ এই লম্বা উদ্ভিদের সঙ্গে এই দুটোর সংকরায়ন ঘটাবো বা তোমার হচ্ছে হাইব্রিডাইজেশন ঘটাবো। এখানে দেখো ক্যাপিটাল টি এবং তার সঙ্গে আসতেছে এই যে এখান থেকে স্মল টি, আবার দেখো এই যে ক্যাপিটাল টি তার সঙ্গে এখান থেকে আসতেছে স্মল টি, অর্থাৎ সবগুলোই একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি পাবো। এটা কি বলা হয়? সংকর লম্বা, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সবগুলোই এখানে কি পাবো বন্ধুরা? লম্বা পাবো। এটাকেই বলা হয় F1 জেনারেশন। বুঝেছো? দেখো একটু পরে আমরা একটু আবারও বই থেকে পড়ছি, তারপরে আবার এদিকে আসছি। পরবর্তীকালে মেন্ডেল বীজের বর্ণ, লক্ষণ বা লক্ষণ দেখলেন যে হলুদ কিংবা সবুজ, এই দুইটা বর্ণ নিয়ে পরীক্ষা করেছিলেন, সেটা আসলে F2 প্রজন্ম, সেটা আমরা পরে আলোচনা করছি আবারও ভেঙে ভেঙে। বীজের আকার গোলাকার কিংবা কুঞ্চিত, এটা F2 প্রজন্মের ক্ষেত্রে। এই দুটি বৈশিষ্ট্য মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেন এবং দুটি ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষার কারণে এটিকে ডাই হাইব্রিড ক্রস, যেহেতু পরবর্তী প্রজন্মে এসে অর্থাৎ এই ফার্স্ট জেনারেশনটা শেষে, এই যে আমরা যে ফার্স্ট জেনারেশনটা এখানে দেখাই দিলাম, এই ফার্স্ট জেনারেশনের পরে উনি কি করলেন? এই যে এবার দুটো বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ একটা বৈশিষ্ট্য হলো হলুদ কিংবা সবুজ, যেটা আমরা এই যে প্রথম পেজের এর আগের পেজে পড়ে আসলাম। দেখো এই যে হলুদ হতে পারে, বীজের রং হতে পারে হলুদ কিংবা সবুজ, দুটোর একটা। এরপরে দেখো বলছে যে বীজের আকার কি হতে পারে? গোলাকার কিংবা কুঞ্চিত। এই যে দেখো বীজের আকার কেমন হতে পারে? গোলাকার কিংবা কুঞ্চিত। এই দুটো করে বৈশিষ্ট্য নিয়ে যেহেতু করেন, এই জন্য পরবর্তী F2টাকে বলা হয় ডাই হাইব্রিড ক্রস। যেহেতু দুইটা করে আলোচনা করা হয়, এই জন্য ডাই হাইব্রিড ক্রস। এখানে ডাই শব্দের অর্থ কি বন্ধুরা? দুই, যেটা আমি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। একটি শুদ্ধ লক্ষণযুক্ত হলুদ বর্ণ এবং গোলাকার বীজ উৎপন্নকারী উদ্ভিদের সঙ্গে অপর একটি শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ এবং কুঞ্চিত বীজ উৎপন্নকারী উদ্ভিদের সংকরায়নে দেখা গেল F1 প্রজন্মের সবকটি উদ্ভিদই হলুদ এবং গোলাকার বীজ উৎপন্ন করে। F1 প্রজন্মের উদ্ভিদগুলো নিজেদের মধ্যে সংকরায়ন করে F2 প্রজন্মের মাঝে 16টি বংশধরের মধ্যে 9টি হলুদ গোল, 3টি হলুদ কুঞ্চিত, 3টি সবুজ গোল এবং একটি সবুজ কুঞ্চিত বীজ উৎপন্ন করে। এই ব্যাপারটা নিয়ে একদম ভেঙে ভেঙে আলোচনা করব আমরা একটু পরে, কারণ এখানে তোমাদের ব্যাপারটা এই মুহূর্তে একটু কঠিন লাগতে পারে, তবে কঠিন লাগার কিছু নাই, এই ব্যাপারটা কিন্তু খুবই ইজি। আমরা চিত্রের মাধ্যমে, ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে অনেকটা বলা যায়, আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব, যেটা তোমাদের একটু পরে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ করো, আমার বিশ্বাস এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবার দেখো প্রথম দৃষ্টিতে তোমাদের কাছে মেন্ডেলের পর্যবেক্ষণগুলোকে যথেষ্ট জটিল মনে হলেও, যেটা আমি বলে দিলাম, এই জায়গাতে আমরা যা পড়লাম এগুলো মাথায় ঢুকছে না, তাই না? একটু পরে এগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব। মেন্ডেলের দুটি সূত্র ব্যবহার করে তুমি খুব সহজেই এই পর্যবেক্ষণগুলো ব্যাখ্যা করতে পারবে। তার আগে তোমাকে জীবের প্রকট এবং প্রচ্ছন্ন এই দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। এখন ব্যাপারটা হলো প্রকট বৈশিষ্ট্য কোনটা, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা, একটু বুঝবার চেষ্টা করো। আচ্ছা দেখো আমরা যখন এই যে
জীবের বংশগতি পড়েছিলাম, অষ্টম শ্রেণীতে তোমরা আসলে পড়েছিলে। জীবের বংশগতির ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে বাবা হতে একটা ক্রোমোজোম আসে, মা হতে একটা ক্রোমোজোম আসে। একটা ক্রোমোজোম আসে কি বাবা হতে, আর একটা ক্রোমোজোম আসে মা হতে। এই যে দুটো ক্রোমোজোম একত্রে মিলিত হয়ে আমাদের শরীরটা গঠিত হয়। আচ্ছা, একটু খেয়াল করো তো, আমাদের শরীরে কোনো একটা অঙ্গই কি দুইজনের মতো হয়? কখনোই না। দেখবা হয় চুলগুলো বাবার মতো হবে, নতুবা হয় মার মতো হবে, কিন্তু কখনোই বাবা এবং মা দুইজনের মতো হবে না, বা দুইজনের চুলের মতো হবে না। কারণ একটা করে বৈশিষ্ট্য নির্ধারণ করে একটা করে জিন। এই ব্যাপারটাকে বলা হয় প্রকট জিন। অর্থাৎ চুলের জন্য তাই বলে কি সেখানে আর কোনো জিন ছিল না? ব্যাপারটা একটু বোঝো। ধরে নিলাম যে আমাদের মানুষের বা ফেস বা মুখের রং বা মুখটা আসলে কেমন, বা মুখের কাঠামো বা মুখের অবয়ব, তো মুখের অবয়বটা ধরে নিলাম বাবার মতো। তাহলে মুখের অবয়বে মার থেকে কোনো জিন কি আসেনি? হ্যাঁ, অবশ্যই এসেছে, কিন্তু সেই জিনগুলো সেখানে প্রকাশ পায়নি। তো যে জিনগুলো প্রকাশ পায় সেগুলোকে বলা হয় প্রকট জিন। যে জিনগুলো প্রকাশ পায় সেই জিনগুলোকে বলা হয় প্রকট জিন। আর যেগুলো লুকায়িত থাকে সেই জিনগুলোকে বলা হয় প্রচ্ছন্ন জিন। সেই জিনগুলোকে বলা হয় প্রচ্ছন্ন জিন। তাহলে প্রচ্ছন্ন এবং প্রকট ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। এবার দেখো, তোমাদের বলা হচ্ছে যে জীবে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ। আমি যেটা বললাম সেটা নিয়ে আবার একটু ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করব এখানে। মেন্ডেলের গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জীবে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ। তোমরা এর মাঝে জেনে গেছো যে জীবদেহে প্রাথমিক স্তরে জিনের মাধ্যমে বংশ হতে বংশান্তরে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। ফুলের রং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় মেন্ডেল লক্ষ্য করেন যে মটরশুঁটি ফুলের রং হয় সাদা নয়তো বেগুনি, এর বাহিরে আর কোনো কালার হবে না, এদের মাঝামাঝি কোনো কালার হবে না। যেটা আমি তোমাদের এই যে এই পৃষ্ঠায় বলে দিলাম, দেখো ফুলের রং হয় বেগুনি হবে নতুবা সাদা হবে, এর বাহিরে আর কোনো কালার হয় না মটরশুঁটির ক্ষেত্রে। তোমরা যদি মটরশুঁটি কখনো দেখে থাকো বা মটরশুঁটি গাছ দেখে থাকো তাহলে তোমরা ব্যাপারটি সহজে বুঝে যাবে। অর্থাৎ একটি নির্দিষ্ট জিন ফুলের রং নির্ধারণ করে থাকে। নির্দিষ্ট জিন, যে নির্দিষ্ট জিনটা একটা নির্দিষ্ট কাজ করে থাকে সেখানে অন্য জিনটা লুকায়িত থাকে, সেই জিনটাকে বলা হয় প্রচ্ছন্ন, আর যেটা কাজ করে থাকে সেটাকে বলা হয় প্রকট। প্রতিটি স্বতন্ত্র উদ্ভিদের প্রত্যেকটি জিনের দুটি করে প্রতিরূপ আছে, যার একটি পিতা এবং একটি মাতার কাছ থেকে এসেছে। আমি যেটা বললাম যে দুটো করে বৈশিষ্ট্য পাবো আমরা। আমাদের মানুষের যে মুখের অবয়ব বললাম, মুখের কাঠামো, এখানে আসলে দুটো জিনই এসেছে, বাবার থেকেও এসেছে মার থেকেও এসেছে, কিন্তু এই দুটো জিনের মধ্যে একটা প্রকট একটা প্রচ্ছন্ন। এই যে দুটো জিনকে একত্রে বলা হয় অ্যালিল। এই যে দুটো জিনকে বলা হয় কি? অ্যালিল, প্রতিরূপ। এই যে দেখো জিনের এই প্রতিরূপ দুটিকে বলা হয় অ্যালিল বা অ্যালিল নামে পরিচিত। ডিপ্লয়েড জীবের দুটি অ্যালিল একই রকম এবং ভিন্ন হতে পারে, একই রকম হতে পারে বা ভিন্ন হতে পারে। ডিপ্লয়েড ব্যাপারটা কি? তোমরা যখন অষ্টম শ্রেণীতে সন্তানের লিঙ্গ নির্ধারণ করেছো তখন দেখেছো যে বাবা কর্তৃক দুটো ক্রোমোজোম, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, মা কর্তৃক দুটো ক্রোমোজোম, একটা হচ্ছে এক্স এবং অপরটিও হচ্ছে এক্স। অর্থাৎ লিঙ্গ নির্ধারণে তোমরা জানো বা জেনেছো যে মানুষের শরীরে সর্বমোট ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া বাবা এবং মা উভয়ের মাঝেই মিল আছেন, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই মিল থাকে হচ্ছে 22 জোড়া। এই 22 জোড়াকে বলা হয় অটোসোম। এই 22 জোড়াকে বলা হয় অটোসোম। আর এক জোড়া ক্রোমোজোম, এই এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী, অর্থাৎ যেটা সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। সেই এক জোড়া ক্রোমোজোম হচ্ছে বাবার জন্য এক্স ওয়াই এবং মার জন্য ধরে নেওয়া হয় এক্স, অর্থাৎ বাবার দুটো ভিন্ন বৈশিষ্ট্যধর্মী এবং মার দুটো একই বৈশিষ্ট্যধর্মী। তো সেখানে আমরা দেখেছিলাম যে বাবার থেকে এক্স ক্রোমোজোম যদি আসে তাহলে মার তো আলাদা ক্রোমোজোম দেওয়ার ক্ষমতা নেই, তার মানে অবশ্যই মার থেকে এক্স ক্রোমোজোম আসবে। যদি এক্স এবং এক্স হয় অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম সন্তানটা কি হয় বন্ধুরা? মেয়ে। এবং বাবা থেকে যদি ওয়াই ক্রোমোজোম আসে
এবং মার থেকে তো অবশ্যই এক্সই আসবে, কারণ মা তো এক্স এর বেশি দিতে পারবে না। এই জন্য মার থেকে যদি এক্স চলে আসে, বাবা থেকে যদি ওয়াই চলে আসে, তখন আসবে হচ্ছে এক্স ওয়াই, এবং তখন সন্তানটা হয় ছেলে। এই ব্যাপারটা কিন্তু তোমরা জেনেছো। তাহলে এই ক্ষেত্রে আসলে এই যে লুকায়িত ব্যাপারটা, বা আমরা বললাম যেটা হাইব্রিড ডিপ্লয়েড ব্যাপারটা, এই যে একটা করে এক্স কে বলবো হলো হ্যাপ্লয়েড, একটা করে এক্স কে বলা হয় হ্যাপ্লয়েড, আর এই যে দুইটা সম্মিলিত রূপ, হয় দুটো, একটা এক্স একটা ওয়াই, মোট কথা দুটো করে ব্যাপার, অর্থাৎ দুটো করে ক্রোমোজোম একত্রে যুক্ত ব্যাপারটাকে বলা হয় কি ডিপ্লয়েড, একত্রে বলা হয় কি ডিপ্লয়েড। আচ্ছা, তাহলে এখন তোমরা ডিপ্লয়েড ব্যাপারটা কিন্তু বুঝে গিয়েছো। আমরা যেটা বললাম, এই যে দেখো যে ডিপ্লয়েড জীবের দুটি অ্যালিল একই রকম বা ভিন্ন হতে পারে। দুটি অ্যালিল যদি একই রকম হয়, দুটো অ্যালিল যদি একই রকম হয় তাকে বলা হয় হোমোজাইগাস, আর দুটো যদি ভিন্ন রকম হয় তাকে বলা হয় হেটারোজাইগাস। তো বন্ধুরা, হোমোজাইগাস এবং হেটারোজাইগাস ব্যাপারটা তোমরা কিন্তু বুঝে যাচ্ছ। আমরা যেহেতু মটরশুঁটি উদ্ভিদের ক্ষেত্রে বলতেছি, তাহলে হোমোজাইগাস মানে কি দুটো একই জাতীয়। একই জাতীয় মানে কি যদি লম্বা হয় তাহলে দুটোই লম্বা হবে, দুটোই লম্বা হবে, তাহলে দুটোই লম্বা হলে আমরা সেটাকে বলবো হচ্ছে হোমোজাইগাস। শুধুমাত্র দুটো লম্বাই না, আমরা যদি বলি দুটোই খাটো, তারপরও আমরা বলবো কি হোমোজাইগাস। কারণ কি দুটো একই বৈশিষ্ট্য হতে হবে। যদি একটা উদ্ভিদ লম্বা হয় এবং আরেকটা বৈশিষ্ট্য দুটো যদি লম্বা হয়, লম্বা উদ্ভিদের বৈশিষ্ট্য পাই, তাহলে সেটাকে আমরা বলবো হোমোজাইগাস। আবারও দুটোই যদি খাটো উদ্ভিদের বৈশিষ্ট্য হয়, তাহলে সেই ব্যাপারটাকেও আমরা বলবো হচ্ছে হোমোজাইগাস। মোট কথা একই বৈশিষ্ট্য হলে হোমোজাইগাস, এবং যদি উল্টো বৈশিষ্ট্য হয়, অর্থাৎ ধরে নিলাম এই ব্যাপারটা এরকম, হেটারোজাইগাস ব্যাপারটা হচ্ছে এরকম, যদি একটা ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি, অর্থাৎ দুটো বৈশিষ্ট্যের মধ্যে একটা যদি লম্বা মটরশুঁটির বৈশিষ্ট্য চলে আসে আর একটা যদি খাটো মটরশুঁটির বৈশিষ্ট্য চলে আসে, তাহলে সেই ব্যাপারটাকে বলা হয় কি হেটারোজাইগাস, অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্য, একটা লম্বা উদ্ভিদের জন্য একটা খাটো উদ্ভিদের জন্য। এই ব্যাপারটাকে, বিপরীত ব্যাপারটাকে, উল্টো ব্যাপারটাকে বলা হয় হেটারোজাইগাস। কোনো নির্দিষ্ট জীবের অ্যালিলগুলোকে তার জিনোটাইপ এবং দৃশ্যমান, অর্থাৎ দেখো কোনো নির্দিষ্ট জীবের অ্যালিলগুলোকে তার জিনোটাইপ এবং দৃশ্যমান বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে তার ফিনোটাইপ বলে। জিনোটাইপ এবং ফিনোটাইপ ব্যাপারটা কি দেখো, আমরা জিনোটাইপ ব্যাপারটা হচ্ছে বাহিরে থেকে যা দেখতে পাই। দেখো এখানে বলে দেওয়া হচ্ছে যে দৃশ্যমান বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ফিনোটাইপ। ফিনোটাইপ, তো ফিনোটাইপ ব্যাপারটা কি বাহিরে থেকে। আচ্ছা, উদ্ভিদ, আমরা যে মটরশুঁটি উদ্ভিদের কথা বলছি না, মটরশুঁটি উদ্ভিদটা কতটুকু লম্বা, বা উদ্ভিদের কাণ্ডগুলো কতটুকু লম্বা, কত রকম কি রকম দেখতে, এরপরে ফুলগুলো কি রকম দেখতে, কি বর্ণের, কি গঠনের, এই ব্যাপারগুলো বাহিরে থেকে আমরা যেটা দেখতে পাই, সেই ব্যাপারটাকে বলা হয় ফিনোটাইপ। আর জিনোটাইপ ব্যাপারটা কি, জিনোটাইপ ব্যাপারটাকে সহজভাবে বলতে গেলে আমরা যে অ্যালিলগুলো পাচ্ছি, এই যে অ্যালিল, আমরা বললাম যে ডাবল টি, অর্থাৎ দুটোই লম্বা উদ্ভিদের বৈশিষ্ট্য, দুটোই খাটো উদ্ভিদের বৈশিষ্ট্য, একটা লম্বা উদ্ভিদের বৈশিষ্ট্য, একটা খাটো উদ্ভিদের বৈশিষ্ট্য, অথবা একটা খাটো একটা লম্বা উদ্ভিদের বৈশিষ্ট্য, এই যে অ্যালিল বা ডিপ্লয়েড, এইগুলোকে আমরা বলবো আসলে জিনোটাইপ, অর্থাৎ যা ভিতরের বিষয়। হেটারোজাইগাস জীবের বিভিন্ন অ্যালাইল, এই যে অ্যালাইল এবং অ্যালিল কিন্তু আসলে একই কথা। অ্যালাইল দুটির যে অ্যালাইলটির বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অর্থাৎ ফিনোটাইপে প্রাধান্য বিস্তার করে, সেটাকে বলা হয় প্রকট জিন। এবং ম্যান্ডেলের লম্বা এবং খাটো উদ্ভিদ পরীক্ষায় F1 প্রজন্মের সবকটি উদ্ভিদ লম্বা হয়েছিল, আমরা দেখেছিলাম এবং একটু পরে আবারও দেখব বিস্তারিত হয়েছিল, কারণ উদ্ভিদের লম্বা লক্ষণের অ্যালিলটি প্রকট ছিল। এখন একটু ব্যাপারটা বুঝবার চেষ্টা করো। আমরা প্রথমে যে তোমাদের চিত্রটি দেখালাম, সেই চিত্রটি আবারও একটু বুঝবার চেষ্টা করি। এখন দেখো, তোমাদের ফিনোটাইপ এবং জিনোটাইপ সহ বুঝতে পারবা। আমরা বললাম যে পিতাকে প্রকাশ করা হয় এরকম সিম্বলের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে, আর মাতাকে প্রকাশ করা হয় এরকম প্রতীকের মাধ্যমে। তো আমরা বলতেছি এই যে ফিনোটাইপ, ফিনোটাইপ ব্যাপারটা কি বাহ্যিক বৈশিষ্ট্য, বাহ্যিকভাবে একদম বিশুদ্ধ লম্বা নিলাম, আমরা বিশুদ্ধ লম্বা উদ্ভিদ নিলাম, মটরশুঁটি উদ্ভিদ নিলাম, এই ব্যাপারটাকে আমরা কি বললাম ফিনোটাইপ। আর এই ফিনোটাইপটাকে আমরা যখন অ্যালিলের মাধ্যমে প্রকাশ করতেছি, অর্থাৎ দুটোই যেহেতু লম্বা উদ্ভিদ নেওয়া হয়েছে, তাই কি
দুটোই কি ক্যাপিটাল টি, দুটোই ক্যাপিটাল টি। আর এই যে ক্যাপিটাল টি এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি জিনোটাইপ। আচ্ছা, মাতার ক্ষেত্রে দুটোই খাটো উদ্ভিদ নেওয়া হয়েছে, আর দুটোই খাটো উদ্ভিদ হওয়ার কারণে দুটোই কি স্মল টি। এখানে আমি বলে দিলাম যে যখন এই যে দুটো টিকে আমরা ভেঙে ভেঙে একটা আকারে লিখবো তখন সেটাকে বলা হয় গ্যামেট বা হ্যাপ্লয়েড। এই যে একটা আকারে লিখলাম তখন সেটাকে বলা হয় গ্যামেট বা হ্যাপ্লয়েড। আবার যখন এই যে একটার সঙ্গে আরেকটা যুক্ত হচ্ছে তখন সেই ব্যাপারটাকে বলা হয় ডিপ্লয়েড। আচ্ছা, তাহলে এই যে তোমরা কিন্তু এই ব্যাপারটা আগে বুঝে গিয়েছো যে এখান থেকে আমরা একটা ক্যাপিটাল টির সঙ্গে একটা স্মল টি নিচ্ছি, মানে একবার ক্যাপিটাল টির সঙ্গে এই জায়গার দুটো টি নিব, আবার এই জায়গার দ্বিতীয় ক্যাপিটাল টির সঙ্গে আবারও এই জায়গার দুটো স্মল টি নিব, তাহলে আমরা টোটাল 4টা পাবো। এই 4টা উদ্ভিদের মধ্যে দেখো তো প্রত্যেকটার ক্ষেত্রে একটা ক্যাপিটাল টি পাচ্ছি, একটা স্মল টি পাচ্ছি, আবারও একটা ক্যাপিটাল টি পাচ্ছি, একটা স্মল টি পাচ্ছি। মানে এই যে দেখো আমি দেখে দিচ্ছি, এখান থেকে ক্যাপিটাল টি, এখান থেকে স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ সবগুলোই কি হবে বন্ধুরা লম্বা, সংকরিত লম্বা। সংকর মানে কি হাইব্রিডাইজেশন, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা জিন মিলিত হওয়ার কারণে নতুন যে উদ্ভিদটা তৈরি হয় সেটাকে বলা হয় সংকর বা হাইব্রিডাইজেশন। তাহলে যেহেতু সবগুলোরই পাচ্ছি আমরা ক্যাপিটাল টির বর্ণটাই প্রকাশ পাচ্ছে, প্রতীয়মান হচ্ছে, এই জন্য এখানে ক্যাপিটাল টিকে বলা হয় প্রকট। এখানে ক্যাপিটাল টিটা হচ্ছে কি বন্ধুরা প্রকট, আর এই যে স্মল টি এটাকে বলা হয় প্রচ্ছন্ন। অর্থাৎ ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো, মানে যে জায়গাতে যে বৈশিষ্ট্যটা প্রধানভাবে প্রতীয়মান হয় সেই ব্যাপারটাকে বলবো প্রকট, বা যে জিনের সাহায্যে হবে সেই জিনটাকে বলবো প্রকট জিন। আবার যে জিনটার সাহায্যে বা লুকায়িত থাকবে, যে জিনটার প্রধান বৈশিষ্ট্য প্রকাশ হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। তাই বলে কি সেখানে প্রচ্ছন্ন জিন থাকে না? ব্যাপারটা কিন্তু এমন নয়, প্রচ্ছন্ন জিন থাকে কিন্তু লুকায়িত অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথম প্রজন্মে সবগুলোই কি পেয়েছিলাম? লম্বা পেয়েছিলাম না? এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এই যে দেখো এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো যে সবকটি উদ্ভিদ লম্বা হয়েছিল কারণ উদ্ভিদের লম্বা লক্ষণের অ্যালিলটি ছিল প্রকট। অপরদিকে যে জিনটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপ প্রকাশিত হয় না, বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি যেটা, সেটাকে আমরা কি বলেছিলাম? ফিনোটাইপ, বা ফিনোটাইপটাকে বলা হয় কি প্রচ্ছন্ন জিন। আগের উদাহরণে সেটি ছিল খাটো উদ্ভিদের জিন। এই যে দেখো আমরা যে উদাহরণটা দিলাম এখানে প্রচ্ছন্ন জিন কোনটা? খাটো। এই যে খাটো, কারণ খাটো ব্যাপারটা কিন্তু প্রধানভাবে প্রতীয়মান হয়নি। একটা লম্বা এবং একটা খাটো উদ্ভিদ সংকরায়নের ফলে সবগুলোই লম্বা উদ্ভিদ পেয়েছি, 4টাই। অর্থাৎ এখানে লম্বা উদ্ভিদের বৈশিষ্ট্যটি প্রধানভাবে প্রতীয়মান হয়েছে, এই জন্য এটাকে বলা হয় প্রকট জিন। আর যেটা লুকায়িত অবস্থায় আছে সেটাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। এই ব্যাপারটা কিন্তু তোমরা এবার বুঝে গিয়েছো। এরপরে দেখো বন্ধুরা, আমরা পরবর্তী টপিকটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের পরবর্তী টপিকটা হচ্ছে মেন্ডেলের মতবাদ। মেন্ডেলের মতবাদ এবং মেন্ডেলের দুটো সূত্র আমরা ব্যাখ্যা করব। তো মেন্ডেলের মতবাদ, মেন্ডেল নিজে কোনো মতবাদ প্রবর্তন করেননি, অর্থাৎ মেন্ডেল শুধুমাত্র একটা অনুচ্ছেদ লিখে গিয়েছিলেন বা একটা অনুবন্ধ লিখে গিয়েছিলেন, তিনি আসলে কোনো মতবাদ প্রকাশ করেননি। এই ব্যাপারটি আসলে ওই যে পরবর্তীতে যে 3জন বিজ্ঞানীর কথা বলা হলো, অর্থাৎ কার্ল করেন্স এবং তারপরে আরো 2জন ছিল যে, তো এখান থেকে এই যে কার্ল করেন্সি আসলে মেন্ডেলের গবেষণার পুনরাবিষ্কার বা পুনরাবিষ্কার ব্যাপারটাকে প্রকাশ করেছিলেন। অর্থাৎ মেন্ডেল যে ব্যাপারটা সম্পর্কে বলে গিয়েছিলেন, এই যে কার্ল করেন্স সেই বিজ্ঞানী তোমার হচ্ছে মেন্ডেলের ব্যাপারটাকে পুনরায় আবিষ্কার করেছিলেন, এই জন্য এটাকে বলা হয় পুনরাবিষ্কার প্রকাশ করেছিলেন। মেন্ডেলের আবিষ্কারকে বংশগতির মৌলিক 2টি সূত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। মনে রাখবা, মেন্ডেলের আবিষ্কারকে আমরা 2টা সূত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, দুটো যোগ্য বলে প্রচার করেন। যেহেতু সূত্র দুটি মেন্ডেলের গবেষণার উপর ভিত্তি করে রচিত, তাই এই সূত্র দুটিকে বলা হয় মেন্ডেলের সূত্র। বুঝতে পারছি? দেখো আমরা মেন্ডেল কিন্তু সূত্র দেননি, কিন্তু আমরা মেন্ডেলের সূত্র বলতেছি কারণ মেন্ডেলের তত্ত্বের উপর ভিত্তি করে আমরা সূত্র দুটো পাচ্ছি। এই জন্য উল্লেখ্য যে মেন্ডেলের সময় আধুনিক জিনতত্ত্ব আবিষ্কৃত হয়নি বলে জিনের ভূমিকায় ফ্যাক্টর হিসেবে বর্ণনা করা হয়েছিল। অর্থাৎ বিজ্ঞানী এই যে মেন্ডেল, সে সময় তো এটা আবিষ্কার ছিল না, 16 বছর পরে আবিষ্কৃত হয়েছে। এই জন্য মেন্ডেল শুধুমাত্র এটাকে বলেন যে এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, এরকম ফ্যাক্টর হিসেবে বর্ণনা করা হয়েছিল। নিচে মেন্ডেলের 2টি সূত্র সম্পর্কে বর্ণনা করা হলো। মেন্ডেলের প্রথম সূত্র বা মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র। ব্যাপারটা একটু বুঝো।
এরপরে দেখো বন্ধুরা, আমরা পাচ্ছি যে সংকর বা হাইব্রিড জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। ব্যাপারটা বোঝো, এখানে কি বলতেছে যে সংকর জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো, বিপরীত লক্ষণ অর্থাৎ ওই যে একটা সবুজ একটা হলুদ, একটা তোমার হচ্ছে খাটো একটা লম্বা, এই যে বিপরীত বৈশিষ্ট্যগুলো পরস্পর মিশ্রিত হলে তারা কি হবে, পরিবর্তিত না হয়ে তারা পরিবর্তিত হবে না, পাশাপাশি অবস্থান করবে শুধুমাত্র। এই ব্যাপারটা একটু পরে কিন্তু ভেঙে দিচ্ছি আমরা। এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায় বা আলাদা হয়ে যায়। তো এখানে দেখো প্রথম সূত্রের ব্যাখ্যা বা ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা কিভাবে আসলো, প্রথম সূত্রটা কোথা থেকে আসলো। তো বন্ধুরা, এখানে ব্যাপারটা নিয়ে আমরা এখানে আগে পড়ে নেই, এখানে পড়লে তোমরা বুঝবে না, আমি এই ব্যাপারটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেব। আমরা এখন এই সূত্র দিয়ে ম্যান্ডেলের লম্বা এবং খাটো বৃক্ষের সংকরায়নের বেলায় F2 বংশধরের 3:1 F2 বংশধর কি ছিল, 3:1 অনুপাতকে ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ ওই যে প্রথমে বলেছিলাম যে ম্যান্ডেল যখন দুটো F1 প্রজন্মের উদ্ভিদ নিয়ে আবারও গবেষণা করলেন, সেখানে দেখা গেল যে এই দুটো থেকে সৃষ্ট যে উদ্ভিদ বা প্রজন্ম F2 প্রজন্মের ক্ষেত্রে দেখা যায় তিনটি হয় লম্বা এবং একটি হয় কি খাটো, তিনটি হয় লম্বা একটি হয় খাটো। এই যে একটি খাটো এবং তিনটি লম্বা, এই জন্য কি এটাকে বলা হয় 3:1, এই অনুপাতটাকে ব্যাখ্যা করব। তো এই জিনিসটাকে আমরা একটু পরে ব্যাখ্যা করতেছি। ধরে নেই লম্বা, যেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি, এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় এবং খাটো ব্যাপারটাকে স্মল টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দুটোই যখন লম্বা উদ্ভিদের বা লম্বা মটরশুটির হবে তখন দুটোই ক্যাপিটাল টি, যখন দুটোই খাটো উদ্ভিদের জন্য হবে তখন দুটোই স্মল টি। যেহেতু দুটি অ্যালিলি হুবহু একই রকম দেখতে, এই জন্য এই দুটো কি হোমোজাইগাস। আগের মতো আমরা এটাকে ধরে নিচ্ছি F1 প্রজন্ম থেকে F2 বা দ্বিতীয় প্রজন্ম। বিশুদ্ধ লম্বা মটরশুটি গাছের সঙ্গে অপর একটি বিশুদ্ধ খাটো মটরশুটি গাছের বা দুটো এই যে লম্বা উদ্ভিদের সঙ্গে খাটো উদ্ভিদের সংকরণ ঘটালে দুটি গাছের পরাগায়নের সময় লম্বা গাছের টি অ্যালিল খাটো গাছের টি অ্যালিলের সঙ্গে যুক্ত হয়ে অপত্য গাছের অ্যালিল দুটি, একটা ক্যাপিটাল টি হবে একটা স্মল টি হবে এবং আর কিছু হওয়া সম্ভব নয়। একটু ব্যাপারটা বোঝো, আমরা যেটা প্রথমেই বলেছিলাম, অর্থাৎ এই যে দেখো যখন দুটো লম্বা ছিল দুটো খাটো ছিল, এখান থেকে হয় একটা ক্যাপিটাল টি হবে, না হয় একটা ক্যাপিটাল টি হবে একটা স্মল টি হবে, এর বাহিরে আর কোনো কিছু হওয়া সম্ভব কি না। কারণ এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি বাদে আর কিছু পাবোই না আমরা, কারণ একটা ক্যাপিটালটির সঙ্গে দুটো করে স্মল টির সংকরণ ঘটে, আবার একটা ক্যাপিটালটির সঙ্গে দুটো করে স্মল টির সংকরণ ঘটে। তো এই ব্যাপারটা কিন্তু আমরা ইতিমধ্যে বুঝে দিয়েছি, সেই ব্যাপারটা কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে, যেটা আসলে F1 প্রজন্ম। আমি কিন্তু বলে দিয়েছি এটা হচ্ছে কি F1 প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন। এরপরে সেকেন্ড জেনারেশন সম্পর্কে আমরা যখন আলোচনা করব তখন আমরা সেকেন্ড জেনারেশনটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু লম্বা গাছের অ্যালিল টি প্রকট গুণসম্পন্ন, তো তাই এই জন্য আমরা F1 বংশধরের সবগুলো মটরশুটি গাছের লম্বা হবে, এরপরে সবগুলোই খাটো হবে। এই ব্যাপারটা নিয়ে আসলে আলোচনা করছে, আমরা এটা আলোচনা করছি ইতিমধ্যে। এরপরে দেখো F1 প্রজন্মের গাছগুলো নিজেদের ভিতর পরাগায়ন হলে F2 প্রজন্মের সম্ভাব্য জিনোটাইপ হবে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা এবার প্রজন্ম 2 অর্থাৎ F2 তে চলে যাই। F2 বংশধর, এই যে একটু ভালো করে বোঝো, আমরা F2 বংশধরটা এবার কি করতেছি, F1 বংশধরের মধ্যে সংকরায়ন ঘটাবো। তো এই যে একটা F1 বংশধর নিলাম, এটি হচ্ছে পিতা F1 বংশধর এবং এটাকে বলা হয় মাতা, এটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। দেখো আবারও বংশধরের ক্রস, এরপরে ফিনোটাইপ মানে লম্বা নিচ্ছি আমরা দুটোই, একটা হচ্ছে শঙ্কর লম্বা মানে কি একটা ক্যাপিটাল টি হবে একটা স্মল টি হবে। যেহেতু আমরা বলতেছি F1 প্রজন্মতে আমরা যা পেয়েছি, তো দেখো তো আমরা F1 প্রজন্মতে কোনটা পেয়েছি, একটা লম্বা অর্থাৎ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এই জন্য আমরা F2 বেলায় কি নিচ্ছি, এবার একটা ক্যাপিটাল টি নিব একটা স্মল টি নিব, এই দুটো নিয়ে আমরা F2 প্রজন্ম করব।
এবার দেখো ভালো করে বোঝো, আবারও সেম কাজ আগেরটার মতো। এই যে দেখো আমরা একটা ক্যাপিটাল টি নিব, আমি তোমাদেরকে যদি চিত্রটা একটু আলাদা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা কিন্তু এই যে এভাবে চিত্রটা অঙ্কন করতে পারো। দেখো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আবারও একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এখান থেকে আমরা কি করব যে একটা ক্যাপিটাল টি নিব একটা স্মল টি নিব, এটাকে বলা হয় গ্যামেট। আবারও একটা ক্যাপিটাল টি নিচ্ছি একটাকে স্মল টি নিচ্ছি, একটা ক্যাপিটাল টির সঙ্গে এর দুটো, একবার এর সঙ্গে এর দুটো, আবার এর সঙ্গে এর দুটো, এই যে দুটো, এইভাবে। তাহলে দেখো একটা পাচ্ছি ক্যাপিটাল টি, একটা পাচ্ছি ক্যাপিটাল টি, তার সঙ্গে যুক্ত হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে একবার ক্যাপিটাল টি পাচ্ছি দুটোই। আমি যেটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে এই যে আমরা সংকলন করালাম, তাহলে এখান থেকে একটা টি পাচ্ছি, এখানকার ক্যাপিটাল টির সঙ্গে যুক্ত হয়ে দুটোই ক্যাপিটাল টি। আবার দেখো এখানে একটা ক্যাপিটাল টি, এই যে স্মল টির সঙ্গে যুক্ত হয়ে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। আবার দেখো আবারও কি পাচ্ছি আমরা, এই যে স্মল টি আবার দুটো করবে, একটা স্মল টি একটা ক্যাপিটাল টির সঙ্গে যুক্ত হয়ে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। আসলে এই ব্যাপারটাকে আমরা স্মল টিটাকে আগে লিখতে পারি, তোমাদের বইয়ে স্মল টিটাকে আগে লেখা আছে, স্মল টিটাকে আগে লেখা আছে, পরে ক্যাপিটাল টি লেখা আছে। তো ব্যাপারটা আসলে একই, উচিত হলো ক্যাপিটাল টিটাকে আগে লেখা। এরপরে দেখো আবার স্মল টির সঙ্গে স্মল টি, তার মানে একটা পাচ্ছি শুধুমাত্র স্মল টি, আর বাকিগুলো দেখো তো আমরা দুটোই ক্যাপিটাল টি পাইছি, মানে কি বিশুদ্ধ। আমরা প্রথমেই নিয়েছিলাম বিশুদ্ধ লম্বা, যখন নিয়েছিলাম এই যে দেখো আমরা যখন বিশুদ্ধ লম্বা উদ্ভিদ নিয়েছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, দুটোই ক্যাপিটাল টি নিয়েছিলাম। সেম ঘটনা আবার দেখো দুটোই যখন বিশুদ্ধ খাটো নিয়েছিলাম তখন দুটোই স্মল টি ছিল, আবার দেখো আমরা সেটাই ফেরত পাচ্ছি। দেখো তো দ্বিতীয় প্রজন্মে এসে কি পাচ্ছি আমরা, এটা আসলে F2 বংশধর এসে আমরা কি পাচ্ছি দেখো, বিশুদ্ধ লম্বা সংকর লম্বা, ক্যাপিটাল টি সংকর লম্বা, স্মল টি ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি, এটা কি সংকর লম্বা, আর একটা কি ক্যাপিটাল স্মল টি মানে বিশুদ্ধ খাটো। এখন ভালো করে দেখো তো আমরা পাচ্ছি লম্বা লম্বা লম্বা, তার মানে লম্বা পাচ্ছি কয়টা, তিনটা। ভালো করে দেখো লম্বা পাচ্ছি কয়টা, তিনটা, আর খাটো পাচ্ছি কয়টা, একটা। এই জন্য F2 প্রজন্মকে বলা হয়, F2 প্রজন্মের অনুপাতকে বলা হয় F3:1 বুঝাইতে পারছি। আশা করি তোমরা F2 প্রজন্মটা খুব সহজেই বুঝে গেছো। আবার যদি F2 প্রজন্মটা বুঝতে পারো তাহলে এর পরবর্তী ব্যাপারটা তোমরা খুব সহজেই বুঝে যাবে। এই যে দেখো এখানে 3:1, তো আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। তো দেখো বন্ধুরা, আমরা যেহেতু এটা আলোচনা করেছি আমাদের মতো করে, তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবে, বুঝলে বোঝার চেষ্টা করবে, আর না হলেও কোনো সমস্যা নাই, আমি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা দেখো আমরা এখান থেকে শুধুমাত্র যে কথাটা বলা হলো, এই যে এখানে দেখো একটা কথা বলা হয়েছে যে সূত্রের মধ্যে কোনো পরিবর্তিত না হয়ে শুধু পাশাপাশি অবস্থান করে। এই যে দেখো এখানে কি হচ্ছে, এখানে যখন একটা ক্যাপিটালটির সঙ্গে একটা ক্যাপিটালটি যুক্ত হচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে কি না, শুধুমাত্র এই টির সঙ্গে এই টি পাশাপাশি অবস্থান করতেছে। এই ব্যাপারটা কিন্তু এখানে বলা হয়েছে যে শুধুমাত্র পাশাপাশি অবস্থান করে, কোনো পরিবর্তন হয় না, এটাকেই মেন্ডেলের প্রথম সূত্র বলা হয়। আচ্ছা তাহলে তোমরা এই ব্যাপারটা কিন্তু বুঝে গিয়েছো। এরপরে দেখো বন্ধুরা, আমরা এখান থেকে তোমরা একটু আগে পড়ে নিও, আসলে এর মধ্যে যা কিছু আছে ইতিমধ্যে আমরা আলোচনাটা করেছি। মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যাপারটা কি দেখো, দুই জোড়া বা ততোধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট। এর আগে আমরা কি করলাম, এক জোড়া নিছি না বিপরীত লক্ষণ, একটা হলুদ নিয়েছিলাম, একটা লম্বা নিয়েছিলাম, একটা খাটো নিয়েছিলাম। আর এবার কি করব, দুই বা ততোধিক, কমপক্ষে দুই জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম প্রজন্ম বা F1 প্রজন্মে কেবল প্রকট লক্ষণগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় অর্থাৎ F1 প্রজন্মতে কেবল প্রকটগুলো প্রকাশ পাবে, কিন্তু যখন দ্বিতীয় প্রজন্ম বা জননকোষ সৃষ্টি করবে তখন লক্ষণগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করবা তোমরা। আমরা যখন এই ব্যাপারটা আলোচনা করব, এই যে দেখো তোমাদের বইয়ে এখানে যেভাবে দেওয়া আছে যে আধুনিক জিনতাত্ত্বিক ব্যাখ্যা, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হলে আমি তোমাদেরকে এখানে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে আলোচনা না করে আমি তোমাদেরকে একটু অন্যভাবে আলোচনা করবার চেষ্টা করে দিচ্ছি। এবার দেখো আমরা যেহেতু বলতেছি কি, আমরা এবার কোনটা নিচ্ছি,
দেখো এখানে বলা হয়েছে যে দুই বা ততোধিক বিপরীত লক্ষণ বিশিষ্ট, আমরা 2 জোড়া নিতে পারবো মিনিমাম। এরপর দেখো আমরা একটা হলুদ নিচ্ছি, একটা সবুজ নিচ্ছি। পরের পেজে দেখো আমাদের এটা কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। এই যে দেখো আমরা ধরা যাক হলুদ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ওয়াই, মানে ক্যাপিটাল ওয়াই বা বড় অক্ষরের, সবুজ বর্ণের জন্য স্মল ওয়াই। আমরা যেটা এখানে বুঝিয়ে দিচ্ছি যে ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে হলুদ বুঝাতে, আর স্মল ওয়াইটা হচ্ছে কি ছোট অর্থাৎ খাটোটা বুঝাতে। এরপরে এই যে এখানে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি যে ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদ, স্মল ওয়াইটা হচ্ছে সবুজ, আর ক্যাপিটাল আরটাকে ধরে নেব হচ্ছে গোলাকার। গোলাকারকে আর দ্বারা প্রকাশ করা হয় কারণ গোলাকার মানে রাউন্ড, আর ও ইউএনডি আমরা জানি রাউন্ড, এই রাউন্ড থেকে আসলে আর দ্বারা প্রকাশ করা হয়। এবং কুঞ্চিত যেটা অর্থাৎ গোলাকারই কিন্তু আসলে কিছু দিকে আঁকাবাঁকা, সেটাকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা এখানে লেখা আছে, আমি সেটা এখানে লিখে রেখেছি আলাদা করে। এরপর দেখো যদি বলা হয় দুটোই ক্যাপিটাল ওয়াই, দুটো যদি ক্যাপিটাল ওয়াই হয় তার মানে কি দুটোই হলুদ। আমরা যেহেতু বলতেছি এবার বিপরীত নেব এবং একের অধিক কমপক্ষে 2 জোড়া নেব, এই জন্য কি এই যে দেখো হলুদ যেহেতু আমাদের বলা হচ্ছে 2 জোড়া, এই জন্য আমরা কি করব, একটা হলুদ গোলাকার নিব, একবার কি সবুজ কুঞ্চিত নিব। ভালো করে বোঝো, একবার নেব হলুদ গোলাকার, এখানে দেখো 2 জোড়া পাচ্ছি আমরা। হলুদ এখানে 1 জোড়া, এখানে দেখো 1 জোড়া, আবার দেখো এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, অর্থাৎ আমরা 2 জোড়া নিচ্ছি, 2 জোড়া করে নিচ্ছি। তাহলে হলুদের ক্ষেত্রে দুটো নিব হলুদ ক্যাপিটাল ওয়াই এবং দুটো নিব গোলাকার ক্যাপিটাল আর। আবার দেখো দুটোই নিব স্মল ওয়াই মানে সবুজ, স্মল ওয়াই দ্বারা বোঝাচ্ছে সবুজ, এবং দুটোই নিব স্মল আর মানে কুঞ্চিত। তাহলে আমরা যদি এখান থেকে বলি যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর অর্থাৎ সবগুলো বড় হাতের, অর্থাৎ আমরা যদি সবগুলো বড় হাতের নেই তার মানে কি বলতে পারি, দেখো তো আমরা একটু গোলাকারকে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই মানে কি হলুদ, তাহলে কি বলতে পারি যে গোলাকার হলুদ। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কি বন্ধুরা, গোলাকার হলুদ। আবার দেখো ওয়াই স্মল ওয়াই তার মানে কি সবুজ, আবার স্মল আর মানে কি কুঞ্চিত, তার মানে কি স্মল ওয়াই স্মল আর মানে কি সবুজ কুঞ্চিত। এই ব্যাপারটা তোমরা বুঝে গেছো। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এই ব্যাপারটাকে, তোমাদের বইয়ের ব্যাপারটাকে আমি একটু আলাদা করে বোঝানোর চেষ্টা করতেছি আমার মতো করে। এবার দেখো তোমাদের এই জায়গাতে যে চিত্রটা দেওয়া আছে F1 বংশধর বা ফার্স্ট জেনারেশন, এরপরে F2 বংশধর বা সেকেন্ড জেনারেশন, এই ব্যাপারটা আমরা আমাদের মতো করে বুঝবার চেষ্টা করি। দেখো এবার আমরা কি করছি, পিতাকে তোমরা যে এই চিহ্ন দিতে পারো যে মাথার উপরে এরকম তীর চিহ্ন দিবা, এরপরে মাথার ক্ষেত্রে দিবা কি যে এই রকম গোলা দিয়ে পিছনে একটা দিবা প্লাস, নিচে একটা প্লাস দিবা। এবার ফিনোটাইপ মানে হচ্ছে ওই যে আগের মতো বা গোলাকার হলুদ বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ। এরপর জিনোটাইপ, গোলাকার হলুদ মানে একটু আগে বুঝে দিলাম, গোলাকার হলুদ মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এরপরে কুঞ্চিত সবুজ মানে কি স্মল ওয়াই, এরপরে হচ্ছে কি স্মল আর। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বুঝিয়ে দিলাম যে দেখো আমরা যে 3 নম্বর পেজে আমরা বলতেছি যে গোলাকার হলুদ ক্যাপিটাল ওয়াই তারপরে স্মল আর, এই ব্যাপারটা আমরা এখানে লিখেছি। তাহলে এবার দেখো আমরা 1 জোড়ার মধ্যে ঘটাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু দ্বিতীয় সূত্র, এটি কিন্তু ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র। তো বন্ধুরা গ্রেগর ইয়োহান ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাপারটা কি বলেছিলেন, 1 জোড়া কমপক্ষে একের অধিক বা একাধিক হতে হবে। তাহলে দেখো আমরা এটা নিয়েছি 2 জোড়া, এটা নিয়েছি 2 জোড়া। এবার দেখো এই যে ক্যাপিটাল ওয়াইকে প্রথমত ভেঙে লিখবো, তার মানে কি একবার ওয়াইয়ের সঙ্গে আর নিব, একবার এই ওয়াইয়ের সঙ্গে আর নিব, মানে আর ওয়াই মানে আরটাকে আমরা আগে লিখলাম আর ওয়াই ক্যাপিটাল, কিন্তু ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। আবারও এখানেও দেখো সেম ভাবে স্মল আর এর সঙ্গে একবার স্মল ওয়াই, আরেকবার স্মল আর এর সঙ্গে আরেকবার স্মল ওয়াই, দেখো আর ওয়াই। এবার কি করব, আবারও আগের মতো কাজ, যে এর দুটো বৈশিষ্ট্যের সঙ্গে মানে এর একটার সঙ্গে এর দুটাকে যুক্ত করে দেব। একবার এর সঙ্গে এই যে দেখো এটাকে দেখানো হয়েছে, আবার এটা থেকে এই যে দেখো এই যে দ্বিতীয়টাকে দেখানো হয়েছে। আবারও সেম ভাবে এখানে প্রথমটার সঙ্গে মানে এটার সঙ্গে এর প্রথমটাকে দেখানো হয়েছে, আবার এটার সঙ্গে এর দ্বিতীয়টাকে দেখানো হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি ভালো করে দেখো,
এখানের সঙ্গে যখন এটা প্রথমটা যুক্ত হচ্ছে তখন একটা ক্যাপিটাল আর একটা স্মল একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল ওয়াই আর একটা স্মল আর একটা স্মল ওয়াই, তাহলে আমরা লিখতে পারি কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ ওয়াই ওয়াই আর আর। আবার দেখো, আবার যখন দ্বিতীয়টা নিচ্ছি এটার সঙ্গে যখন দ্বিতীয়টা যুক্ত করতেছি তার মানে আবারও কিন্তু সেম পাবো, এখানেও আর ওয়াই আছে, তার মানে কি ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আবারও দেখো আমরা যখন এই যে এবার এটার সাথে নিচ্ছি যখন এটার সঙ্গে কি করতেছি ক্যাপিটাল আর, তার সঙ্গে এখান থেকে আমরা পাচ্ছি কি স্মল আর, আবার এখানে ওয়াই আছে তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, একই ঘটনা সেম ভাবে দেখো আমাদের পাচ্ছি মোটে চারটা, মোটে আমরা কিন্তু চারটা পাচ্ছি এবং চারটা একই বৈশিষ্ট্য, সবগুলোই শঙ্কর গোলাকার হলুদ। আমরা যেহেতু বলেছি গোলাকার হলুদ, তাহলে সবগুলোই হবে কি শঙ্কর গোলাকার হলুদ, যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, যেটা আমাদের এই যে দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে, সরি বন্ধুরা, এই যে দ্বিতীয় সূত্রটাকে বলা হচ্ছে দ্বিতীয় সূত্র। এই যে দেখো আমাদের দ্বিতীয় সূত্রে কিন্তু সেটাই বলা হচ্ছে যে F1 প্রজন্মেতে সবগুলোই কেবল প্রকট জিন প্রকাশ পাবে এবং একই রকম হবে। এরপরে দ্বিতীয় প্রজন্মে এসে এর যখন দ্বিতীয় প্রজন্ম বা F2 দেখব তখন ব্যাপারটা খেয়াল করব। তাহলে একটুখানি দেখো আমরা এই যে সবগুলোই একই বৈশিষ্ট্য পেয়ে গেলাম, এটা হলো ফার্স্ট জেনারেশন বা তোমার মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফার্স্ট জেনারেশন। এরপরে আবার দ্বিতীয় জেনারেশনটা কি ঘটবে, দ্বিতীয় জেনারেশন আবারও আগের মতো, যে এবার ঘটবে কি F1 এর মধ্যে একটা F1 এবং তার মধ্যে কি আবারও একটা F1, এই দুইটা F1 এর মধ্যে সংকরণ ঘটবে। সেম ঘটনা কিন্তু আমরা কিন্তু প্রথম সূত্রেও তাই দেখেছি, শুধুমাত্র প্রথম সূত্রটা ছিল তোমার হচ্ছে একটার ক্ষেত্রে একটা লম্বা বৈশিষ্ট্য একটা খাটো বৈশিষ্ট্যের ক্ষেত্রে, আর দ্বিতীয়টা তার মানে হচ্ছে কমপক্ষে এক জোড়া, মানে দুইটা কমপক্ষে। এবার দেখো আমরা F1 এর মধ্যে সংকরণ ঘটাবো, তো F1 এবং F1 এর মধ্যে সংকরণ ঘটাতে গেলে প্রথমত আমাদের একটু জানতে হবে যে F1 প্রজন্ম, তার মানে এই যে এখানে যা যা পাচ্ছি আমরা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এগুলো সবগুলোই F1 প্রজন্ম, এগুলো সবগুলোই F1। যেহেতু আমরা কমপক্ষে এক জোড়া নিচ্ছি এই জন্য দুটো F1 নিচ্ছি, তাহলে একটা F1 কে আমরা ধরে নিচ্ছি পিতা F1 আর একটা F1 কে ধরে নিচ্ছি আমরা মাতা F1। আচ্ছা খেয়াল করো, তাহলে এই জায়গাটাকে আমরা যদি একটু ভেঙে লিখি কিভাবে লিখি দেখো, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, আবার দেখো ক্যাপিটাল ওয়াই এর সাথে একবার স্মল আর, অর্থাৎ এই যে প্রথমটার সঙ্গে এর দুটো আবার দ্বিতীয়টার সঙ্গে এর দুটো। ভালো করে দেখো ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর ভেঙে লিখাচ্ছি, অর্থাৎ এটা আমাকে গ্যামেট বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি গ্যামেট। তাহলে ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, তারপরে ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে স্মল আর, এরপরে আবার দেখো ক্যাপিটাল স্মল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর, স্মল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই এর সঙ্গে স্মল আর, স্মল ওয়াই এর সঙ্গে স্মল আর। সেম ঘটনা পিতাতে যেরকম হবে মাতাতেও সেম ঘটনা ঘটবে। তাহলে এভাবে কিন্তু তোমরা এই জিনিসটা বুঝে গেছো। এবার দেখো আমরা এর পরবর্তী ধাপ, অর্থাৎ আমাদের পঞ্চম ধাপে এসে কি করবো আমরা, দেখো বন্ধুরা পঞ্চম ধাপে এসে আমরা এই যে তোমাদের বই থেকে যে চিত্রটা আছে আমরা হুবহু সেই বইয়ের চিত্রটা এবার একটু বুঝবার চেষ্টা করি। ভালো করে দেখো আমরা এই চিত্রটা বই থেকেই বুঝিয়ে দিচ্ছি। তাহলে F1 প্রজন্ম তো আমরা বুঝে গেছি যে সবগুলোই কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার দ্বিতীয় প্রজন্মে এসে আমরা আগে যেটাকে ভেঙে নিলাম, অর্থাৎ দেখো আমরা এই যে এখানে যেটাকে ভেঙে লিখলাম যে মাতার ক্ষেত্রে আমরা পেলাম কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই যে দেখো আমরা এবার নিচ্ছি পরাগ, মানে পুংদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কি আসবে, পুরুষ থেকে আসবে পরাগ আর স্ত্রী থেকে আসবে কি ডিম্বাণু। পুরুষ থেকে আসবে পরাগ রেণু, স্ত্রী থেকে আসবে ডিম্বাণু। এই যে পুরুষ এই যে পিতার সিম্বল দেখাচ্ছে, এই যে মাতার ক্ষেত্রে সিম্বল দেখানো হচ্ছে, অর্থাৎ এই দিক বরাবর হচ্ছে পুরুষের বোঝানো হচ্ছে, এই দিক বরাবর হচ্ছে মা বা মাতার বোঝানো হচ্ছে। তাহলে দেখো তো আমরা কয়টা করে পেয়েছি, চারটা করে না গ্যামেট পেয়েছি, কয়টা করে চারটা করে গ্যামেট পেয়েছি না, সেই চারটা করে গ্যামেট নেব। দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। বাবার ক্ষেত্রে চারটা গ্যামেট, আবার মার ক্ষেত্রে দেখো চারটা গ্যামেট, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর। এইগুলো যখন এটার সঙ্গে যখন এটা মিলিত হবে তখন কি দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। দেখো ভালো করে বোঝো আমরা কি করতেছি, এটার সঙ্গে এটা নিচ্ছি, তাহলে সবগুলো কি
ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর সবগুলোই ক্যাপিটাল। আচ্ছা, এরপরে দ্বিতীয়টা ক্ষেত্রে দেখো, এর দ্বিতীয়টার সঙ্গে এর দ্বিতীয়টা তাহলে কি, ও সরি, এর প্রথমটার সঙ্গে এর দ্বিতীয়টা, যেহেতু আমরা মোটে 16টা পাবো, মনে রাখবা এর প্রথমটার সঙ্গে এর 4টা একবার, আবার এর দ্বিতীয়টার সঙ্গে এর 4টা, এর তৃতীয়টার সঙ্গে এর 4টা, মানে এই যে 4টা, আবার এর চতুর্থটার সঙ্গে এর 4টা, মোটে পাবো 16টা। তাহলে দেখো তো এর প্রথমটার সঙ্গে যখন এর দ্বিতীয়টা, তার মানে কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আমরা কিন্তু ব্যাপারগুলোকে একটু লিখি। দেখো বন্ধুরা, আমরা যদি এই ব্যাপারগুলোকে একটু লিখবার চেষ্টা করি তাহলে আমরা টোটালি কেমন পাচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা এই জিনিসটাকে আমাদের মতো করে লিখতেছি। তাহলে দেখো আমরা একটা পাচ্ছি হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আবার দেখো এটার সঙ্গে এর দ্বিতীয়টা, তার মানে কি ক্যাপিটাল ওয়াই, তার মানে কি ক্যাপিটাল ওয়াই, এরপরে হচ্ছে কি ক্যাপিটাল আর স্মল আর, একটা পাবো ক্যাপিটাল আর, একটা পাবো কি স্মল আর। সেম ভাবে এটার এর প্রথমটার সঙ্গে 3 নাম্বারটা, এর প্রথমটার সঙ্গে 4 নাম্বারটা, আবারও এর দ্বিতীয়টার সঙ্গে এর প্রথমটা। ভালো করে দেখো, এখানে আছে কি ক্যাপিটাল ওয়াই স্মল আর, এখানে আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, ক্যাপিটাল ওয়াই, আবারও ক্যাপিটাল ওয়াই, দুটো ওয়াই আছে, এরপরে একটা ক্যাপিটাল আর আছে, একটা স্মল আর আছে, তাহলে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। দেখো সেটাই কিন্তু এখানে লেখা আছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এরপরে দেখো এর দ্বিতীয়টার সঙ্গে এর দ্বিতীয়টা, আবার এর দ্বিতীয়টার সঙ্গে এর তৃতীয়টা, এর দ্বিতীয়টার সঙ্গে এর চতুর্থটা। তোমরা এগুলো কিন্তু বুঝে যাচ্ছ, এবার আশা করি বুঝে যাচ্ছ। এরপরে দেখো এর 3 নাম্বারটা, মার 3 নাম্বারটার সঙ্গে বাবার আবার 4টাই নিতে হবে, তাহলে মার 3 নাম্বারের সঙ্গে বাবার 1 নাম্বার। তাহলে দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর, আমি একটু বুঝিয়ে দিই এটা। দেখো এখানে আছে প্রথমত স্মল ওয়াই ক্যাপিটাল আর, এরপরে আছে কি এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে আমরা ক্যাপিটালটাকে যেহেতু আগে লিখতেছি, তাহলে আমরা লিখতে পারি কি ক্যাপিটাল ওয়াই, তারপরে হচ্ছে ক্যাপিটাল আর, আবারও ক্যাপিটাল আর, এখানে একটা আর, এখানে একটা ক্যাপিটাল আর, এরপরে একটা স্মল ওয়াই আছে। তাহলে একটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এইভাবে লিখতে পারি। এই যে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এভাবেই তোমরা কিন্তু এই বাকি 4টা পেয়ে যাবা। এরপরে দেখো বন্ধুরা, আমরা তাহলে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তারপরে ক্যাপিটাল আর। এবার দেখো এইভাবে তোমরা কিন্তু বাকি 4টা পেয়ে যাবে সেম ভাবে। আবারও দেখো তো পরের ধাপ, অর্থাৎ মার 4 নম্বরের সঙ্গে এবার বাবার 4টা কি নেব, মার 4 নম্বরের সঙ্গে বাবার 1 নম্বর। দেখো এখানে আছে স্মল ওয়াই স্মল আর, এখানে আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে আমরা জিনিসটাকে একটু সাজিয়ে লিখি যদি, তাহলে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তার মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরপরে কি ক্যাপিটাল আর স্মল আর। এই যে দেখো ক্যাপিটাল আর স্মল আর, এই যে দেখো এখানে তাই লেখা আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। সেম ভাবে তোমরা এর দ্বিতীয়টার সঙ্গে মার তোমার 4 নম্বরের সঙ্গে এর 2 নাম্বার, মার 4 নম্বরের সঙ্গে বাবার 3 নাম্বার, মার 4 নম্বরের সঙ্গে বাবার 4 নাম্বার করলে মোটে 16টা বৈশিষ্ট্য পাবা। তো বৈশিষ্ট্যগুলো কিভাবে পাচ্ছ আমরা সেই ব্যাপারগুলো একটু লিখে রেখেছি। দেখো আমাদের 5ম ধাপে এসে আমরা যদি দেখি, এখানে খেয়াল করো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এই যে এইভাবে পাবো হচ্ছে টোটাল 9টা। এইখানে দেখো আমরা এখানে কি বলতেছি যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই 1, এরপরে দেখো ক্যাপিটাল ওয়াই আমরা কই এরকম টোটাল পাবো হচ্ছে আমাদের ওয়াই এবং ওয়াই, এরকম পাবো হচ্ছে টোটাল 9টা। বন্ধুরা এখানে তখন তোমরা একটু খুঁজে দেখো, তোমরা অবশ্যই এখানে টোটাল পেয়ে যাবা। আচ্ছা দেখো আমাদের এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলতেছি, গোলাকার হলুদ। আমরা কিন্তু এর আগেই বলেছি এই বৈশিষ্ট্যটা কি ছিল, গোলাকার হলুদ। এই বৈশিষ্ট্যটা ছিল হচ্ছে কি গোলাকার হলুদ।
কই গেল? এই বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে গোলাকার হলুদ, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এরপরে দেখো স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এই যে বৈশিষ্ট্যটাকে আমরা পাবো হচ্ছে টোটালি 9 বার। এই যে 9 বার পাচ্ছি আমরা, এই জন্য আমরা এই বৈশিষ্ট্যটাকে বলবো হচ্ছে 9 বার পাচ্ছি। এরপরে কুঞ্চিত হলুদ বা ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা পাবো হচ্ছে 3টা। এরপরে গোলাকার সবুজ এটা পাবো হচ্ছে দেখো তোমার হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা পাবো 3টা। এরপরে হচ্ছে স্মল ওয়াই স্মল আর এটা পাবো হচ্ছে 3টা। এই যে দেখো এখানে তোমরা কিন্তু এই যে স্মল ওয়াই স্মল আর এটা পাচ্ছ হচ্ছে মাত্র একটা, এটা পাবো হচ্ছে একটা, আর বাকিগুলো একটা তোমার হচ্ছে ওয়াই মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এরকম পাবো হচ্ছে টোটাল হচ্ছে 9টা। তো বন্ধুরা এগুলো কিন্তু তোমরা খুব সহজেই এর ভিতর থেকে খুঁজে বের করবা এবং আমার বিশ্বাস তোমরা খুব সহজে পেয়ে যাবা। এখানে দেখো তাহলে আমরা কি পেলাম, টোটালি পেলাম হচ্ছে 9 3 3 3 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 9:3:3:1। এই ব্যাপারটাই হচ্ছে তোমাদের বিজ্ঞানী মেন্ডেল গ্রেগর ইয়োহান মেন্ডেলের মোটে এই যে 16টা, এর মধ্যে আমরা এই যে 9:3:3:1 এটি পাবো। তো বন্ধুরা এটি গেল হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এরপরে দেখো আমাদের পরবর্তী টপিকটা বলছে জিনতত্ত্ব এবং বংশগতি বিদ্যার সম্পর্ক। তো এখানে আসলে তেমন বেশি কিছু বুঝবার নাই, এগুলো আসলে পড়ে নেবার বিষয়, তবুও আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। দেখো ইতিমধ্যে তোমরা জেনেছো যে বংশগতি বা হেরিডিটি হলো বাবা মা হতে বংশানুক্রমে সন্তান সন্ততিতে জিনগত বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়া। এর ফলে বাবা মায়ের সঙ্গে সন্তানের অনেক মিল খুঁজে পাওয়া যায়। জীববিজ্ঞানের জিনতত্ত্ব শাখায় বংশগতি সম্পর্কিত নানাবিধ বিষয়াদির বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা হয়। বিজ্ঞানী উইলিয়াম বেটসন, নামটা একটু মনে রাখবা, উইলিয়াম বেটসন 1906 সালে প্রথম জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন, যার গ্রিক শব্দ হচ্ছে জেনো থেকে উদ্ভূত, অর্থাৎ জেনো থেকে জেনেটিক্স কথাটা চলে এসেছে। এরপরে যার ইংরেজি অর্থ হচ্ছে কি টু গিভ বার্থ। এরপর দেখো গ্রেগর ইয়োহান মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার ফল থেকে বুঝতে পারেন যে কোনো জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একটি উপাদান নিয়ে নিয়ন্ত্রিত হয়। এই উপাদান জীবদেহে জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং হ্যাপ্লয়েড গ্যামেট গঠনকালে ওই উপাদান সংখ্যায় অর্ধেক হয়ে যায়, কিন্তু উপাদানটি কি গ্যামেটের কোথায় এটি অবস্থিত এবং এসব উপাদান কিভাবে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে এইসব বিষয়ে মেন্ডেল অবগত ছিলেন না। আমরা যেটা আগেই বলেছি যে মেন্ডেল এত কিছু জানতেন না, মেন্ডেল শুধুমাত্র বংশগতি নিয়ে একটা ধারণা দিয়েছিলেন। 1900 সালে মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কারের পর ক্রোমোজোম এবং মেন্ডেলের উপাদানের মধ্যে বেশ কিছু মিল দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি ক্রোমোজোমের আকৃতি এবং দৈর্ঘ্য আলাদা আলাদা এবং দেহকোষে সেগুলো জোড়ায় জোড়ায় থাকে। ক্রোমোজোমগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। জোড়ার একটি পিতার কাছ থেকে আসে এবং একটি মাতার কাছ থেকে পাওয়া যায়। মানুষের বেলায় মোট এই যে 46টি ক্রোমোজোম, আমি যেটা ইতিমধ্যে বলে দিয়েছি, এই 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম মিল থাকে, সেটাকে বলা হয় অটোসোম। আর 1 জোড়া ক্রোমোজোম মিল থাকে না, সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা সন্তানের লিঙ্গ নির্ধারণের কাজে লাগে। এরপরে দেখো মেন্ডেল একটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া ফ্যাক্টর মানে এক জোড়া উপাদান, ফ্যাক্টর বলতে উপাদান বোঝানো হয়, কথা বলেছিলেন, যার একটি পিতা ওই ব্যক্তি মাতার কাছ থেকে আসে, যেমনটি ক্রোমোজোমের ক্ষেত্রে ঘটে থাকে। 1902 সালে বিজ্ঞানী সাটন এবং কি বোভেরি পৃথকভাবে ক্রোমোজোম এবং মেন্ডেলের উপাদানের মধ্যে মিলের কথাটি সুস্পষ্টভাবে উল্লেখ করেন এবং এ নিয়ে এক যুগ ধরে বিভিন্ন জীবজন্তুর উপর গবেষণা চলেছে। পরে দেখা গেল যে মেন্ডেলের উপাদান এবং জিনের অবস্থান ক্রোমোজোমে, তাই বংশানুক্রমিক গতি প্রকৃতির বিষয়ে ক্রোমোজোম আর উপাদানের মধ্যে এত সাদৃশ্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে জিন এবং ক্রোমোজোমের মধ্যে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ, সেটা আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। এরপরে বলছে যে গবেষণার ফলাফল থেকে তারা সিদ্ধান্তে উপনীত হন যে জিন ও ক্রোমোজোম অনেক দিক দিয়ে একই রকম আচরণ করে, অর্থাৎ জিন যেরকম আচরণ করে ক্রোমোজোমও ঠিক একই আচরণ করে। তো ক্রোমোজোম ব্যাপারটা কি, ক্রোমোজোম হচ্ছে আঁকাবাঁকা সুতার মতো,
অর্থাৎ তোমাদের ক্লাস 8-এ তোমরা আসলে পড়ে এসেছো, এটা তোমার হচ্ছে এই যে মাইটোসিস যখন পড়ছো তখন দেখবা যে ক্রোমোজোমের মাঝখানে অর্থাৎ নিউক্লিয়াসের মাঝখানে আঁকাবাঁকা সুতার মতো বিভিন্ন অংশ ছিল, সেগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো পরে মোটা এবং স্ফীত হয়ে এইরকম আকার ধারণ করে, এই যে এরকম আকার ধারণ করে। মাঝখানে এটাকে বলা হয় তোমার হচ্ছে স্পিন্ডল, মাঝখানে এটাকে তোমার হচ্ছে সেন্ট্রিওল বলা হয়, মিলনস্থল দুটো ক্রোমোজোমের মিলনস্থলকে বলা হয় সেন্ট্রিওল। এগুলো তোমরা কিন্তু ক্লাস 8-এ পড়ে এসেছো। তাছাড়া বংশগতি নির্ধারণের সময় জিন এবং ক্রোমোজোম অভিন্ন আচরণ প্রদর্শন করে, একেই বংশগতি বিদ্যার ক্রোমোজোম তত্ত্ব বলা হয়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের বংশগতি বিদ্যার ক্রোমোজোম তত্ত্ব, অর্থাৎ আমাদের সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় জিন তত্ত্ব এবং বংশগতি বিদ্যা। তো অধ্যায়টি তোমরা সম্পূর্ণ বুঝেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর তোমাদেরকে বলবো, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও। তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্টস আমাকে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।